আসসালামু আলাইকুম। আজকে আমরা প্লাস্টিডের অংশটুকু শেষ করব। তো এই ভিডিওটা দেখার আগে প্লাস্টিডের আরও একটা ক্লাস ফেসবুক গ্রুপে অলরেডি আপলোড করা আছে, ওইটা তোমাদেরকে দেখতে হবে। তো এই ভিডিওটা তো আপলোড দেবই, এর কমেন্টে গিয়ে আগের ভিডিওর আমি লিঙ্কটা দিয়ে রাখবো। তোমরা যারা আগের ক্লাসটা দেখোনি তাদের জন্য আজকের ক্লাসটা একটু কঠিন মনে হতে পারে, তো লিঙ্কটা থেকে আগের ক্লাসটা করে নিবা, তারপরে এই ক্লাসে চলে আসবা। তো প্লাস্টিড সম্পর্কে প্রথমে এর পরিচয় সম্পর্কে বলতে হয় বা এর সম্পর্কে দু একটা কথা যেটা বলতেই হবে, সেটা হচ্ছে প্লাস্টিড উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে পাওয়া সবচাইতে বড় অঙ্গাণু। এই কোশ্চেনটা পরীক্ষাতে আসে যে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে যত অঙ্গাণু থাকে তার মধ্যে সবচাইতে বড় অঙ্গাণুটা হচ্ছে প্লাস্টিড। এটা একটু মনে রাখতে হবে যে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমীয় যতগুলো অঙ্গাণু আছে তার মধ্যে বড় হলো প্লাস্টিড। আর আরেকটা কথা হচ্ছে যে প্লাস্টিড প্রথম উদ্ভিদ কোষের মধ্যে আবিষ্কার করেন এবং নামকরণ করেন একজন জার্মান উদ্ভিদ বিজ্ঞানী, নাম শিম্পার। তো নর্মালি এই অধ্যায়ে দেখবা যে কোনো একটা অঙ্গাণুর ক্ষেত্রে শনাক্ত করেছেন একজন, নামকরণ করেছেন আরেকজন। অনেকগুলো অঙ্গাণুতে দেখবা এরকম আছে যে কেউ একজন শনাক্তকরণ করেছেন কিন্তু নামকরণ করেছেন আরেকজন। তো এইটা একটু পড়ার সময় খেয়াল রাখতে হবে যে কোনো একটা অঙ্গাণু নামকরণ আর আবিষ্কার একই বিজ্ঞানী করেছেন নাকি ভিন্ন বিজ্ঞানী, এটা একটু খেয়াল রাখতে হবে। কারণ অনেক ক্ষেত্রে কিন্তু যিনি আবিষ্কার করেছেন উনি কিন্তু নামটা দেননি, অন্য কেউ হয়তোবা নামটা পরবর্তীতে দিয়েছেন। তো প্লাস্টিডের ক্ষেত্রে এই ঝামেলা নাই। প্লাস্টিড সর্বপ্রথম আবিষ্কার করেন জার্মান উদ্ভিদ বিজ্ঞানী শিম্পার, এবং উনি নামকরণও করেন। আর যে এটা একটু মনে রাখতে হবে যে এটা উদ্ভিদ কোষের সবচাইতে বড় অঙ্গাণু। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা সবচাইতে বেশিরভাগই অনেক সময় পরীক্ষাতে আসে এবং এটাতে ভুল হয় তোমাদের বেশি, সেটা হলো এই প্লাস্টিড আসলে কোন কোন জীবের কোষে পাওয়া যায় এবং কোন কোন জীব কোষে পাওয়া যায় না। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকবার পরীক্ষাতে আসছে এবং আসার মতো। তো প্রথম কথা হচ্ছে প্লাস্টিড করেটা কি? প্লাস্টিড হচ্ছে শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে। তাহলে যারাই স্বভোজী, নিজের খাবার নিজে তৈরি করতে পারে, তাদের ক্ষেত্রে প্লাস্টিড থাকবে। যারা স্বভোজী নয়, যেমন ধরো আমরা প্রাণীরা স্বভোজী নয়, আমরা নিজের খাবার নিজে তৈরি করতে পারি না, আমাদের ক্ষেত্রে প্লাস্টিড থাকবে না। এটা মোটামুটি তোমরা সবাই এটা জানো, কিন্তু এটা একটু ভিন্নভাবে পরীক্ষাতে আসে এবং তোমাদের এটা তালগোল পাকায় যায়। তো আমি এটা একটু তোমাদের জন্য মনে রাখাটা টেকনিক শেখাই দিই এবং এইটা অনেক ক্ষেত্রেই কাজে লাগবে। সো প্রথমবার একটু দেখো, পরে আরও অনেক ক্ষেত্রে এটা কাজে লাগবে। সেটা হলো, দেখো আমাদের উদ্ভিদ বিজ্ঞান বইয়ের 1 নাম্বার চ্যাপ্টার তোমরা জানো, যেটা পড়াচ্ছে অলরেডি। চ্যাপ্টারের নাম হচ্ছে কোষ এবং এর গঠন, কোষের গঠন সম্পর্কিত কথাবার্তা 1 নাম্বার অধ্যায়ে আছে। 2 নাম্বার অধ্যায়ে আছে হচ্ছে কোষ বিভাজন, 3 নাম্বার অধ্যায়ে আছে হচ্ছে কোষ রসায়ন, যেখানে আমাদের জীবদেহের বিভিন্ন যৌগ সম্পর্কে আলোচনা করা আছে। তো খেয়াল করলে দেখবা 1 নাম্বার অধ্যায়, 2 নাম্বার অধ্যায়, 3 নাম্বার অধ্যায়, এগুলো অধ্যায়গুলো কিন্তু প্রাণী বিজ্ঞানের ক্ষেত্রেও প্রযোজ্য, উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। কারণ কোষ তো প্রাণী কোষেরও হয়, জীব কোষেরও হয়। আবার কোষ বিভাজন তো উদ্ভিদ কোষেরও হয় এবং প্রাণী কোষেরও হয়। তারপরে ধরো তোমার যে কোষ রসায়ন, যেটা কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এগুলো তো উদ্ভিদ কোষেও আছে, প্রাণী কোষেও আছে। তো এই 3টা অধ্যায় কিন্তু বেসিক। মূলত উদ্ভিদ বিজ্ঞানের শুরুটা কিন্তু 4 নাম্বার অধ্যায় থেকে, যেখানে আসলে ধীরে ধীরে বিবর্তনের মাধ্যমে কিভাবে উদ্ভিদগুলো আসছে সেটা দেখানো হয়। তো আমরা 4 নাম্বার অধ্যায় থেকে একটু টপিকগুলো তোমাদের দেখাই, এদিকে খেয়াল করো। তো 4 নাম্বার অধ্যায়ে তোমরা যদি যাও তাহলে প্রথম যে টপিকটা পাবা সেটা হচ্ছে ভাইরাস। কেন 4 নাম্বার অধ্যায়ের শুরুতেই ভাইরাস সম্পর্কে আলোচনা করা হয়েছে একটু পরে এমনিতেই ধারণা পাবা। তারপরে 4 নাম্বার অধ্যায়ে আলোচনা করা আছে হচ্ছে ভাইরাসের পরে ব্যাকটেরিয়া, এবং তারপরে আছে ম্যালেরিয়া, আমি সেটা বলতেছি না। 5ম অধ্যায়ে তোমরা দেখবা প্রথমে আলোচনা করা আছে হচ্ছে শৈবাল সম্পর্কে, তারপরে ছত্রাক সম্পর্কে। 6ষ্ঠ অধ্যায়ে দেখবা প্রথমে আছে হচ্ছে মশ, তারপরে আছে হচ্ছে ফার্ম।
সপ্তম অধ্যায়ে এসে প্রথমে আছে হচ্ছে নগ্নবীজি, তারপরে আছে আবৃতবীজি। তাহলে 1 নম্বর অধ্যায়, 2 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায়গুলো তো বেসিক, এগুলো তো উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রেও লাগে, প্রাণী বিজ্ঞানের ক্ষেত্রেও লাগে। তাহলে মোটামুটি উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে যেটা আলাদা সেটা হলো 4র্থ অধ্যায় থেকে। তো এই যে 4র্থ অধ্যায় শুরু হলো ভাইরাস দিয়ে, ভাইরাস দিয়েই কেন? কারণটা হচ্ছে তোমরা অলরেডি যারা অফলাইনে ক্লাস করেছো তারা জানো যে জীববিজ্ঞানে কিন্তু একটা বিবর্তনের কিন্তু একটা ধারা কিন্তু মেনটেন করা হয়। যখনই দেখবা যে জীববিজ্ঞানে কোনো একটা ক্রম আছে, সেখানে অলওয়েজ খেয়াল করবা প্রথম দিকে থাকে হচ্ছে সবচাইতে অনুন্নত, তারপরে কিন্তু ধীরে ধীরে কি হয়, উন্নত হয়। তাহলে এই যে ভাইরাস সম্পর্কে তোমরা তো পড়বাই ভবিষ্যতে। আমি একটু বলি যে ভাইরাস কিন্তু আসলে কোনো কোষ নয়, ভাইরাস কিন্তু কোনো জীব নয়। ভাইরাসের না আছে কোনো রাইবোজোম, ভাইরাসের না আছে সাইটোপ্লাজম, না আছে ভাইরাসের এনজাইম, না ভাইরাস কোনো কিছু তৈরি করতে পারে। একটা ধুলা কণাও যেমন নিষ্প্রাণ নির্জীব, একটা ভাইরাসও তেমন নিষ্প্রাণ নির্জীব। এই ভাইরাসটা যদি কোনোভাবে আমাদের কোষের ভিতরে প্রবেশ করে, আমাদের কোষের ভিতরে, তাহলে ভাইরাসটা আমাদের কোষের অঙ্গাণুকে ব্যবহার করে প্রাণ ফিরে পায়, সংখ্যা বৃদ্ধি করে। আমাদের কোষ থেকে বাইরে চলে গেলেই আবার ভাইরাস নিষ্প্রাণ হয়ে যায়। তাহলে ভাইরাস এতটাই অনুন্নত যে ওর প্রাণটাই কিন্তু নাই। তো দেখো এখানেও তাহলে আগের নিয়ম অনুযায়ী প্রথম কিন্তু আলোচনা করা হয়েছে ভাইরাস সম্পর্কে, কারণ এটা সবচাইতে অনুন্নত এবং এর তো প্রাণই নেই অ্যাকচুয়ালি, সেই জন্য ভাইরাস। তো তারপরে ব্যাকটেরিয়া আছে, তার মানে বুঝতেছো ব্যাকটেরিয়া কিন্তু ভাইরাসের থেকে উন্নত বলেই ভাইরাসের পরে আছে ব্যাকটেরিয়া। এবং ব্যাকটেরিয়ার অ্যাটলিস্ট প্রাণ আছে, হ্যাঁ, অন্ততপক্ষে শুধু প্রাণটা ব্যাকটেরিয়ার আছে। কিন্তু ব্যাকটেরিয়া কিন্তু কোষ হিসেবে খুব উন্নত নয়। তোমরা জানো ব্যাকটেরিয়া কিন্তু একটা আদিকোষীয়, মানে এর কোষের মধ্যে শুধু জাস্ট প্রাণ ধারণের জন্য যেটুকু দরকার স্রেফ একটা বৃত্তাকার ডিএনএ যার মধ্যে নকশা আছে, আর আছে হচ্ছে রাইবোজোম 70S প্রকৃতির, আদি প্রকৃতির। এই দুটা জিনিস প্রাণ ধারণের জন্য লাগে, কারণ ডিএনএর মধ্যে নকশা থাকে, রাইবোজোম সেই নকশা দেখে দেখে প্রোটিন তৈরি করে, এনজাইম তৈরি করে, এগুলা দিয়ে বিপাকীয় কার্যাবলী চলে, জাস্ট প্রাণটা খালি ধারণ করতে পারে। এর বাইরে কিন্তু এই ব্যাকটেরিয়াতে কিন্তু কোনো ধরনের আবরণীবদ্ধ অঙ্গাণু নাই যেটা দিয়ে এক্সট্রা কাজগুলো করতে পারবে। সো আমরা ব্যাকটেরিয়াকে বলতেছি সে কোষীয়, তার প্রাণ আছে, কিন্তু আদিকোষীয়, অনুন্নত আদিকোষীয় প্রোক্যারিওটা। তারপরে দেখো শৈবাল, পঞ্চম অধ্যায়ের শুরুতে আছে শৈবাল। শৈবাল কিন্তু উন্নত, মানে ব্যাকটেরিয়ার থেকেও উন্নত। কেমনে মনে রাখবো? ওই যে ব্যাকটেরিয়ার পরে আছে, তাহলে পরে যারা আছে সবাই উন্নত। এবং দেখো আমরা কিন্তু গ্রামের দিকে শৈবালকে কিন্তু বলি শ্যাওলা। তাহলে শৈবাল শ্যাওলা, শ্যাওলা মানে সবুজ। সবুজ হলো কেন? তার মানে এর কিন্তু ক্লোরোপ্লাস্ট আছে। আর জারি, এই ডিএনএ এবং রাইবোজোম ব্যতীত জারি তোমার কি আছে, আবরণীবদ্ধ অঙ্গাণু আছে, সে কিন্তু প্রকৃতকোষী। তাহলে এই যে দেখো ভাইরাস একেবারে অনুন্নত অকোষীয়, কোষী নয়। ব্যাকটেরিয়া কোষীয়, প্রাণ আছে, কিন্তু খুবই নিম্ন শ্রেণীর আদিকোষীয় প্রোক্যারিওটা। শৈবাল শ্যাওলা ব্যাকটেরিয়া থেকে তো অবশ্যই উন্নত যেহেতু পরে আছে, এবং শ্যাওলা মানে কি, তার প্লাস্টিড আছে, ক্লোরোপ্লাস্ট আছে, সবুজ বর্ণের প্লাস্টিড আছে। তো তার মানে শৈবালটা কিন্তু ব্যাকটেরিয়া থেকে উন্নত প্রকৃতকোষী, এবং শৈবাল থেকে কিন্তু এই প্লাস্টিড পাওয়া শুরু। হ্যাঁ, যেহেতু শৈবাল শ্যাওলা ক্লোরোপ্লাস্ট আছে সবুজ বর্ণের, তাহলে শৈবাল থেকে প্লাস্টিড পাওয়া শুরু হলো আমাদের। তাহলে শৈবালে যদি আমি প্লাস্টিড পাই, যারা শৈবালের পরে আছে তারা তো শৈবালের থেকেও উন্নত। তাহলে শৈবালের থেকে উন্নত হলে অবশ্যই এই অঙ্গাণুগুলো তাদেরও আছে, এবং সত্যি আছে। তাহলে আমরা এভাবে মনে রাখবো যে আমাদের বইয়ের যে টপিকগুলো আছে একদম অনুন্নত ভাইরাস, তারপরে ব্যাকটেরিয়া, এই দুইটাতে আমাদের কিন্তু মানে প্লাস্টিড নাই। শ্যাওলা শৈবাল থেকে প্লাস্টিড পাওয়া শুরু হলো, তারপরে মশে আছে, ফার্নে আছে, নগ্নবীজিতেও আছে, আবৃতবীজিতেও আছে। শৈবালের পরেরগুলো কিন্তু শৈবালের থেকেও উন্নত। তাহলে শৈবালের যদি কোনো ভালো গুণ থাকে, পরেরগুলো শৈবালের থেকেও উন্নত, তাহলে অবশ্যই এদের ওই ভালো গুণটা অবশ্যই আছে। তাহলে এভাবে আমরা মনে রাখবো যে শৈবালে প্লাস্টিড পাওয়া যায়, শৈবালের পরে যারা আছে তাদেরও পাওয়া যায়, শৈবালের আগে পাওয়া যায় না। কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে।
এটা মনে রাখতে হবে তোমাদের। ব্যতিক্রমটা হচ্ছে বুঝতেছো, এখানে লেখা আছে অলরেডি ছত্রাক। ছত্রাকের কিন্তু প্লাস্টিড নাই। আমরা তো সবাই মোটামুটি একটা ছত্রাক দেখছি, সেটা হচ্ছে ব্যাঙের ছাতা, অ্যাগারিকাস। তাহলে এই যে ব্যাঙের ছাতা আমরা দেখছি, এই ব্যাঙের ছাতা কিন্তু শ্বেত বর্ণের, সাদা বর্ণের। তো এইটার তো তোমার হচ্ছে সবুজ রং নয়। আর সবচেয়ে বড় কথা, আমরা অলরেডি জানি যে ছত্রাক কিন্তু পরভোজী, নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, আমাদের প্রাণীদের মতোই। তাহলে আমাদেরও যেমন ক্লোরোপ্লাস্ট নাই, প্লাস্টিড নাই, এরকম ছত্রাকেরও কিন্তু প্লাস্টিড নাই। তাহলে শুধু ছত্রাকটা বাদ দিবা, দেওয়ার পরে শৈবাল থেকে শুরু করে নিচের যতগুলো আছে সবগুলোতেই ক্লোরোপ্লাস্ট থাকে, প্লাস্টিড থাকে। এখন এখানে কিছু ব্যাপার আছে, তাহলে ব্যাপারটা একটু আরও খোলাসা করা দরকার। সেটা হলো এখানে একটা ঝামেলা হয়। ঝামেলাটা কি, তোমরা কিন্তু আরেকটা নাম শুনছো, সেটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার পরে আমি লিখি, তোমরা নাম শুনছো সায়ানোব্যাকটেরিয়া। তো সায়ানোব্যাকটেরিয়া বললে ছেলেমেয়েরা পারে, প্রবলেম হয় না। যদি কখনো প্রশ্ন করা হয় যে দেখো তো সায়ানোব্যাকটেরিয়াতে কি প্লাস্টিড আছে, তো ওরা অ্যান্সার দিতে পারে যে সায়ানোব্যাকটেরিয়াতে প্লাস্টিড নাই। তো ওরা অনেকটা এই কারণে পারে যে সায়ানোব্যাকটেরিয়া নামের শেষে ব্যাকটেরিয়া, তাহলে ব্যাকটেরিয়া হচ্ছে আদি প্রকৃতির হলে তো ক্লোরোপ্লাস্ট পাওয়া যাবে না। তো ওরা এটা পারে যে সায়ানোব্যাকটেরিয়াতে প্লাস্টিড নাই। ঝামেলা হয় তখন যখন আমরা এই সায়ানোব্যাকটেরিয়াকে সায়ানোব্যাকটেরিয়া না বলে বাংলাতে নীলাভ সবুজ শৈবাল বলি। আমরা যখন এটাকে নীলাভ সবুজ শৈবাল বলবো তখন একটু কনফিউশন তৈরি হবে। সায়ানোব্যাকটেরিয়া বললে ব্যাকটেরিয়া আদি কোষ, ক্লোরোপ্লাস্ট নাই, প্লাস্টিড নাই। কিন্তু যখন আমি বলতেছি নীলাভ সবুজ শৈবাল, তখন আমার জন্য কনফিউশন তৈরি হচ্ছে। কেন? একে তো শেষে বলতেছি শৈবাল, তাহলে শ্যাওলা টাইপ, তাহলে মেবি আছে। আবার সামনে বলতেছি নীলাভ সবুজ, রঙের নাম বলতেছি। তাহলে তো মোটামুটি একটু কনফিউশন তৈরি হবে যে নীলাভ সবুজ বললাম, আবার হচ্ছে শৈবালও বলতেছি, তাহলে মেবি নীলাভ সবুজ শৈবালে ক্লোরোপ্লাস্ট আছে। কিন্তু আসলে তা নয়। নীলাভ সবুজ শৈবাল আমরা বাংলায় বলি, ভুল বলি। এটাকে বায়োলজিতে বলে সায়ানোব্যাকটেরিয়া, আদি প্রকৃতির, এখানে ক্লোরোপ্লাস্ট নাই। কিন্তু বাংলায় বলতে গেলে কনফিউশন তৈরি হয়, নীলাভ সবুজ শৈবাল। তাহলে প্রবলেমটা আসলে কোথায়? প্রবলেমটা হলো নীলাভ সবুজ শৈবালকে আমরা বাংলায় ভুল বলি। তাহলে হয়তো বলবো যে ভাই তাহলে ভুলই বলি যদি, তাহলে নীলাভ সবুজ বললাম কেন, নীল সবুজ রং কেন বলতেছি? হ্যাঁ, এদের রঞ্জক থাকে, এদের পিগমেন্ট থাকে, কালার থাকে, রঞ্জক থাকে, কিন্তু অঙ্গাণু থাকে না। শব্দ দুটার মধ্যে পার্থক্য আছে। একটা শব্দ হচ্ছে ক্লোরোফিল, আর একটা শব্দ হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোফিল হচ্ছে রঞ্জক, সবুজ বর্ণের কণিকা, বর্ণকণিকা, পিগমেন্ট। তাহলে ক্লোরোফিল হচ্ছে রং। রং সায়ানোব্যাকটেরিয়ার আছে বলেই সায়ানোব্যাকটেরিয়া নীলাভ সবুজ সবুজ। কিন্তু প্লাস্টিড, এই প্লাস্টিকটা নাই। এটা একটু তোমাদের একটু ক্লিয়ারলি ভালোভাবে বুঝতে হবে। যখন আমি বলবো ক্লোরোফিল, তখন সেটা স্রেফ রং, পিগমেন্ট। আর যখন আমি বলবো ক্লোরোপ্লাস্ট, সেটা ওই পিগমেন্ট ধারণকারী একটা থলি, একটা অঙ্গাণু, যার মধ্যে বহু ক্রিয়া বিক্রিয়া হয়, স্ট্রোমা আছে, এনজাইম আছে, শর্করা তৈরি হয়। তো এই নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়ার রং আছে, পিগমেন্ট আছে, ক্লোরোফিল আছে, বাট ক্লোরোপ্লাস্ট, সবুজ বর্ণের প্লাস্টিড অঙ্গাণুটা নাই। এটা একটু তোমাদের মাথায় রাখতে হবে। আর ওই যে তোমার হচ্ছে যে ক্লোরোপ্লাস্টে কী হয়, সায়ানোব্যাকটেরিয়াতে কী হয়, ওই পিগমেন্টগুলো একটা থলির মধ্যে থাকে, থলিকে বলে থাইলাকয়েড। কোষ ঝিল্লিটা, এই সায়ানোব্যাকটেরিয়াদের কোষ ঝিল্লি ভাঁজ হয়ে হয়ে, যেভাবে এরকম ধরো কোষ ঝিল্লিটা তো এরকম ভাঁজ হয়ে হয়ে কতগুলো থলি তৈরি করে। তো এই থলিটাকে আমরা থাইলাকয়েড বলি। থলি থেকে মনে রাখা সহজ, থাইলাকয়েড। এই থাইলাকয়েডের মধ্যে পিগমেন্ট থাকবে, পিগমেন্ট, রং থাকবে। ধরো ক্লোরোফিল, জ্যান্থোফিল, ক্যারোটিন, তারপরে ধরো ফাইকোসায়ানিন, এরকম রং থাকবে। কিন্তু সেটা কিন্তু কমপ্লিট একটা প্লাস্টিড নয়। হ্যাঁ, তাহলে কনফিউশন দূর হয়ে গেল। তাহলে আমরা তিনটা কথা এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম, সেখান থেকে তিনটা কথা আমাদের পারতে হবে। আমি প্রশ্ন করি, একটু উত্তর দেওয়ার চেষ্টা করো।
প্রথম কথা হচ্ছে তাহলে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমের সবচাইতে বড় অঙ্গাণু কোনটি? প্লাস্টিড। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্লাস্টিড কে আবিষ্কার করেন, কে নামকরণ করেন? জার্মান উদ্ভিদ বিজ্ঞানী শিম্পার এটা আবিষ্কার করেন এবং উনি আবার এটার নামকরণ করেন। একজন লোকে আবিষ্কার করেছেন এবং উনি নামকরণ করেছেন। দ্বিতীয় দুটো তথ্য গেল। আর সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে এই প্লাস্টিডগুলো কোথায় পাওয়া যায়। তো প্লাস্টিড যেহেতু একটা আবরণ দ্বারা আবৃত অঙ্গাণু, তাহলে প্রথম কথা আদি প্রকৃতির কোষে পাওয়া যাবে না, প্রকৃত কোষে পাওয়া যাবে, ব্যতিক্রম তাও থাকতে পারে। যেমন আমরা মানুষরা হলো প্রকৃত কোষী, কিন্তু আমরা প্রাণী হওয়ার কারণে স্বভোজী নই, পরভোজী, তাই আমরা প্রকৃত কোষী হওয়ার পরেও কিন্তু আমাদের প্লাস্টিড নাই। যেমন ধরো ছত্রাকও কিন্তু প্রকৃত কোষী, কিন্তু তাও কিন্তু তার প্লাস্টিড নাই, কারণ সে স্বভোজী নয়, পরভোজী, শৈবাল থেকে আসে। তাহলে আমরা কোথায় আছে কোথায় নাই এই ব্যাপারটা আমরা মনে রাখবো আমাদের বইয়ের চ্যাপ্টার ধরে ধরে, কারণ ইনশাল্লাহ চ্যাপ্টারের নাম তো কোনোদিন ভুলবাই না, তাহলে এটা মনে রাখা সহজ হবে। তাহলে ভাইরাস সবচেয়ে নিম্ন শ্রেণীর, প্রাণ নাই, তাহলে ওর তো ক্লোরোপ্লাস্ট থাকার প্রশ্নই আসে না, নাই। ব্যাকটেরিয়া আদি প্রকৃতির, আদি কোষীয়, এর শুধু কোনো রকমের প্রাণটা আছে, শুধু ডিএনএ আর রাইবোজোমটা আছে, আর কিছুই নাই, এর আবরণীবদ্ধ কোনো অঙ্গাণু নাই, তার মানে প্লাস্টিডও নাই। সায়ানো ব্যাকটেরিয়া একটু ঝামেলা করতেছে, তো সায়ানো ব্যাকটেরিয়া, কিন্তু ব্যাকটেরিয়া নাম আছে, তার মানে আদি প্রকৃতির, তার মানে এরও তোমার কি নাই, প্লাস্টিড নাই। তবে সায়ানো বলতেছো, নীলাভ সবুজ বলতেছো, হ্যাঁ, তাহলে পিগমেন্ট থাকতে পারে, রং আছে, কিন্তু সম্পূর্ণ একটা ক্লোরোপ্লাস্ট এদের নাই। থলি আছে, থাইলাকয়েডও আছে, মানে থলিটাই থাইলাকয়েড, এটাও আছে, কিন্তু পুরো প্লাস্টিকটা নাই, এটা মনে রাখতে হবে। তারপরে তোমার শৈবালের পর শৈবাল অবশ্যই আছে, শৈবাল তো শ্যাওলা মানে সবুজ, তার তো অবশ্যই তোমার ক্লোরোপ্লাস্ট আছে। শৈবালের পরে সবারই থাকার কথা, কারণ শৈবালের পরে যারা আছে তারা শৈবালের থেকে উন্নত, কিন্তু খালি ছত্রাকটাকে বাদ দিতে হবে। এবার লাস্ট এখান থেকে একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো, ঠিক আছে তোমরা আশা করি ইনশাল্লাহ পারবা এই পেপারগুলা, 3টা কোশ্চেন। সবচেয়ে বড় অঙ্গাণুর নাম, সবচাইতে বড় অঙ্গাণুর নাম তো বললাম, তারপর হচ্ছে যে কে আবিষ্কার করেছেন, নামকরণ করেছেন, কোথায় পাওয়া যায়। এখন একটা ঝামেলা তারপরেও কিন্তু রয়ে যায়, সেটা হচ্ছে এই যে এখানে লেখা আছে শৈবাল, তো এই শৈবালটাকে পরীক্ষায় কিন্তু শৈবাল নামে নাও আসতে পারে। আমি কিন্তু শৈবাল নামটা না দিয়ে আমি কিন্তু এখানে শৈবালের বায়োলজির টার্ম ইউজ করতে পারি, অ্যালজি। এই নামগুলো তোমাদের শিখতে হবে। শৈবালকে কিন্তু অ্যালজি বলা হচ্ছে, তাহলে অ্যালজি দিতে পারি। তারপর এখানে ছত্রাকে বলা হচ্ছে ফানজাই, তো ফানজাই তো থাকবে না, তাহলে এটা হচ্ছে ফানজাই। এই যে মশ, এই মশকে কিন্তু বলে হচ্ছে ব্রায়োফাইটা, এই মশকে বলে ব্রায়োফাইটা। এই নামগুলো শেখাটা জরুরি, তাহলে ব্রায়োফাইটা বলে, এটাতে ক্লোরোপ্লাস্ট পাওয়া অবশ্যই যাবে। ফার্নকে বলে টেরিডোফাইটা, কেন বলে এগুলো ইনশাল্লাহ পরে যখন এগুলো পড়ানোর হবে তখন তো পারবাই, নামগুলো এখন একটু মনে রাখার চেষ্টা করো। টেরিডোফাইটা। নগ্নবীজিকে বলে জিমনোস্পার্ম। তোমাদের চ্যাপ্টারগুলোতে নামগুলো দেওয়াই আছে, যদি লেখা দেখতে সমস্যা হয় চ্যাপ্টার থেকে বলে নিও। জিমনোস্পার্ম। আবৃত বীজিকে বলা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মস। তাহলে এই নামগুলো দিয়ে পরীক্ষাতে আসতে পারে। তাহলে মোটামুটি 3টা জিনিস একদম ভালো মতো পারা উচিত। সবচাইতে বৃহৎ উদ্ভিদ সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর নাম কি, কে আবিষ্কার করেন, নামকরণ করেন, আর এটা কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায় না, এই 3টা প্রশ্ন কিন্তু পারতে হবে। তাহলে ভিডিওটা পজ করে এই 3টা প্রশ্নের উত্তর লিখে ফেলো, নোট করো, অথবা নিজে নিজে আরেকবার বলার চেষ্টা করো। তো এবার আসো আমরা একটু সংক্ষেপে প্লাস্টিডের প্রকারভেদ নিয়ে একটু কথা বলি। তো আমি এটা লিখেই পড়াই, আস্তে আস্তে পড়াই, খেয়াল করো। তাহলে ধরো আমরা আলোচনা করব প্লাস্টিডের প্রকারভেদ। তো তোমরা অলরেডি একটা ধারণা তোমাদের আছে যে প্লাস্টিড কিন্তু বিভিন্ন পিগমেন্ট ধারণ করে, প্লাস্টিড বিভিন্ন পিগমেন্ট বা রং ধারণ করে। তাহলে এই যে তোমার হচ্ছে যে প্লাস্টিডের যে এখন আমরা প্রকারভেদটা করব, এই প্রকারভেদটাও কিন্তু হবে হচ্ছে পিগমেন্টের ভিত্তিতে বা রঙের ভিত্তিতে। তাহলে আমরা শুরুতে এর প্রকারভেদ, 2টা প্রকারভেদ করতে পারি। একটা হচ্ছে বর্ণযুক্ত, হ্যাঁ, রং আছে বা বর্ণযুক্ত এমন প্লাস্টিড। আরেকটা ভাগ করতে পারি বর্ণহীন, কোনো বর্ণ নাই এমন প্লাস্টিড। তো তাহলে আমরা একটু
বর্ণহীন নিয়ে আগে কথা বলি। এর কোনো বর্ণ নাই, পিগমেন্ট নাই, আলোর সাথে এর কোনো সম্পর্কও নাই। তার মানে এটা কিন্তু ফটোসিনথেসিস বা সূর্যের আলোর সাহায্যে শর্করা জাতীয় যে খাদ্য তৈরি করার ব্যাপার এটা কিন্তু করে না। তাহলে কি করে? হলো বিভিন্ন ধরনের খাদ্য সঞ্চয় করে। তাহলে এই যে বর্ণহীন প্লাস্টিড, এই বর্ণহীন প্লাস্টিডকে ইংরেজিতে আমরা বলবো হচ্ছে আমরা ইংরেজিতে বলবো লিউকোপ্লাস্ট। লিউকো মানে হচ্ছে শ্বেতবর্ণ বা সাদা বর্ণ, আর প্লাস্ট তো বুঝতেছো, প্লাস্টিক থেকে প্লাস্ট। তাহলে আমরা একটা ভাগ পাইলাম বর্ণহীন বা লিউকোপ্লাস্ট, একটা প্লাস্টিক পাইলাম। তো এই লিউকোপ্লাস্ট বর্ণহীন বা শ্বেতবর্ণের কোনো পিগমেন্ট ধারণও করে না, আলোর সাথে শোষণ করার কোনো সম্পর্কও নাই, সালোক সংশ্লেষণ বা শর্করা জাতীয় খাদ্যের উৎপাদনও করে না। এই যেটা করে সেটা হলো ও হচ্ছে যে এনজাইমের সাহায্যে বিভিন্ন ধরনের খাদ্য ও সঞ্চয় করতে পারে। তোমরা জানোই প্লাস্টিড কিন্তু মূলত আসলে একটা ব্যাকটেরিয়াই। হ্যাঁ, বহু বছর আগে তোমার কি হয়েছিল, এই ব্যাকটেরিয়াগুলো যে প্লাস্টিড মাইটোকন্ড্রিয়া গল্প করেছিলাম মাইটোকন্ড্রিয়া পড়াইতে, এরা আসলে ব্যাকটেরিয়াই বহু বছর পূর্বে এরা কোষের মধ্যে ঢুকে গিয়ে মিথজীবী হিসেবে বাস করা শুরু করছে। হ্যাঁ, তো এই যে তোমার প্লাস্টিড, এদের কিন্তু ডিএনএ কিন্তু উদ্ভিদের যে নিউক্লিয়াসের ভিতরের যে ডিএনএ তার থেকে কিন্তু আলাদা। উদ্ভিদের নিউক্লিয়াসের ভিতরে যে ডিএনএ থাকে সেই ডিএনএ থেকে কিন্তু প্লাস্টিডের নিজের যে ডিএনএ সেটা কিন্তু আলাদা। আবার প্লাস্টিডের কিন্তু নিজস্ব রাইবোজোম আছে, নিজস্ব কিন্তু এনজাইম আছে। তো সেগুলো দিয়ে কী করে? সেগুলো দিয়েও শক্তি সঞ্চয় করে বিভিন্ন খাদ্যরূপে। তো এই যে বর্ণহীন বা লিউকোপ্লাস্ট, এটা আবার খাদ্য কোন ধরনের খাদ্য সঞ্চয় করতেছে তার উপর নির্ভর করে 3 প্রকার। তাহলে আমরা একটু এই 3 প্রকারটা দেখাই দিই তোমাদের। তো ধরো যদি শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় করে, তাহলে শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় করে, আমরা কিন্তু শর্করাকে বলি অ্যামাইলোজ। তো সেখান থেকে শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় করলে লিউকোপ্লাস্টের নামটা হয়ে যাবে অ্যামাইলোপ্লাস্ট। শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় করে তাই এর নাম হয়ে যাবে অ্যামাইলোপ্লাস্ট। শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় করে উদ্ভিদের কোন অংশ এমন আছে? সবচেয়ে সহজ এক্সাম্পল হচ্ছে আলু, গোল আলু। তো তোমরা মনে হয় জানো কি না, এই গোল আলু কিন্তু আসলে মূল নয়, গোল আলু কিন্তু আসলে কাণ্ড। হ্যাঁ, গোল আলু কিন্তু আসলে উদ্ভিদের কাণ্ড অংশ, কিন্তু যেহেতু মাটির নিচে থাকে তো এটাকে বলা হয় ভূ নিম্নস্থ কাণ্ড। তোমরা অলরেডি পেঁয়াজ, রসুন, আদার কথা শুনেছ, এরাও কিন্তু আসলে কাণ্ড, কিন্তু মাটির নিচে থাকে বলে এদেরকে বলা হয় ভূ নিম্নস্থ কাণ্ড। তো এই যে গোল আলু, এই গোল আলুটা এটা হচ্ছে একটা ভূ নিম্নস্থ কাণ্ড এবং এর একটা নাম আছে টিউবার বলে। তো এই টিউবারটা কিন্তু শর্করা জাতীয়। তার মানে এই যে আমরা লিখছি অ্যামাইলোপ্লাস্ট, এই অ্যামাইলোপ্লাস্ট কিন্তু পাওয়া যাবে কোথায়? আলুতে, গোল আলুতে টিউবারে পাওয়া যাবে। এর সাথে কোনো আলোর সম্পর্ক নেই, থাকে হচ্ছে মাটির নিচে। তাহলে লিউকোপ্লাস্টগুলো থাকবেই এমন জায়গাতে যেখানে আলো পৌঁছায় না, আলো পৌঁছায় না এমন জায়গাতে থাকবে। তাহলে এটা কোথায় থাকবে? এটা থাকবে হচ্ছে আলু, টিউবার। তারপরে ধরো আর একটা যদি আমরা বলি, সেটা হচ্ছে প্রোটিন সঞ্চয় করে রাখে, প্রোটিন সঞ্চয় করে। তাহলে প্রোটিন সঞ্চয় করলে আমরা বলতে পারি হচ্ছে প্রোটিনোপ্লাস্ট, প্রোটিনোপ্লাস্ট বলতে পারি। অথবা এর আরও একটা নাম আছে, সেটা হলো এটাকে বলে অ্যালিউরোপ্লাস্ট। প্রোটিনোপ্লাস্টও বলে, আবার বলে হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট, এই নামটাও বলা যেতে পারে। তাহলে এরা কই থাকবে? বুঝতেছো, যেহেতু এরা লিউকোপ্লাস্ট, তাহলে আলো যায় না এমন কোনো জায়গাতেই থাকবে এবং সেখানে প্রোটিন থাকতে হবে। তাহলে এই যে আমরা যে তোমার হচ্ছে যে মটর, তারপরে হচ্ছে যে মসুরের ডাল, এরকম ডালগুলো খাই না, এগুলাতে কিন্তু কি আছে? প্রচুর পরিমাণ প্রোটিন আছে। তাহলে এগুলাতেই কিন্তু কে সঞ্চিত থাকে বলো তো? এই যে প্রোটিনোপ্লাস্ট বা অ্যালিউরোপ্লাস্ট। আরেকটা হচ্ছে যদি চর্বি সঞ্চয় রাখে তখন তাকে বলে ইলায়োপ্লাস্ট। চর্বি সঞ্চয় করলে, অয়েল সঞ্চয় করলে তখন তাকে বলে ইলায়োপ্লাস্ট। এটা পাওয়া যাবে বিভিন্ন তেল বীজ, যেমন ধরো সয়াবিনের বীজ, সরিষার বীজ, তারপরে পামের বীজ, তারপরে ধরো সূর্যমুখীর বীজ, এগুলা বীজগুলোতে পাওয়া যাবে, কারণ এই বীজগুলো আসলে বিভিন্ন তেল সঞ্চয় করে, চর্বি সঞ্চয় করে। তো ইলায়োপ্লাস্টের কিন্তু আরও একটা নাম আছে ওলিওপ্লাস্ট। নামটা কিন্তু বেশ সহজ, ইলায়ো, ওলিও, হ্যাঁ, অয়েল অয়েল ভাব।
তাহলে এরা হলো চর্বি সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট। এই হলো মোটামুটি আমাদের বর্ণহীন প্লাস্টিড বা লিউকোপ্লাস্টের শ্রেণীবিভাগ। তাহলে লিউকোপ্লাস্টের মেইন কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা এবং এর অবস্থান হচ্ছে উদ্ভিদের এমন কোনো অংশ যেখানে আলো পৌঁছাবে না, আলোর সাথে কোনো সম্পর্কই নাই। তাহলে লিউকোপ্লাস্ট থেকে জানতে হবে নাম কি, নাম লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট কেন। তাহলে লিউকোস মানে হচ্ছে শ্বেতবর্ণের, প্লাস্টিড, তাহলে শ্বেতবর্ণের প্লাস্টিডকে আমরা বলি লিউকোপ্লাস্ট। এবং এর মেইন কাজটা হলো খাদ্য সঞ্চয় করা, এবং খাদ্য কোন ধরনের খাদ্য সঞ্চয় করে তার উপর নির্ভর করে এবার তিনটা ভাগ আছে। প্রোটিন সঞ্চয় করলে প্রোটিনোপ্লাস্ট বা অ্যালিউরোপ্লাস্ট, তেল সঞ্চয় করলে ইলায়োপ্লাস্ট, অলিওপ্লাস্ট, এবং শর্করা সঞ্চয় করলে অ্যামাইলোপ্লাস্ট। এবং এরা সবাই কিন্তু থাকবে উদ্ভিদের এমন জায়গায় যেগুলোতে আলো সচরাচর পৌঁছায় না। তাহলে ধরো মূল, ভূনিম্নস্থ কাণ্ড, এই জায়গাতে এই লিউকোপ্লাস্টগুলো থাকবে। এবারে আসো বর্ণযুক্ত প্লাস্টিড। তো বর্ণযুক্ত প্লাস্টিডকে আমরা মোটামুটি দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সবুজ বর্ণের যদি হয় তাহলে আমরা আরেকটা নাম দিব, যেমন সবুজ বর্ণের প্লাস্টিড হলে আমরা কি বলি, আমরা বলি হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তোমরা অলরেডি জানো যে ক্লোরো মানে হচ্ছে সবুজ, আর প্লাস্ট মানে তো বুঝতেইছো প্লাস্টিড। তাহলে যদি রঙিন হয় এবং সবুজ হয় তাহলে আমরা বলবো হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আর যদি রঙিন ব্যতীত মানে সবুজ ব্যতীত যদি যে কোনো রঙের হয় তাহলে আমরা তো জানি যে রঙিনকে বলে ক্রোম, তাহলে আমরা সেই ক্ষেত্রে বলবো ক্রোমোপ্লাস্ট। তাহলে রঙিনগুলো আবার দুই প্রকার, যদি সবুজ হয় তাহলে আমরা বলবো হচ্ছে ক্লোরোপ্লাস্ট, আর যদি সবুজ ব্যতীত, সবুজ ছাড়া যদি রঙিন হয়, যে কোনো রঙের রঙিন হয়, তাহলে আমরা বলবো হচ্ছে ক্রোমোপ্লাস্ট। তো এই যে ক্রোমোপ্লাস্ট আর ক্লোরোপ্লাস্ট, এদের সম্পর্কে একটু বলা দরকার। ক্রোমোপ্লাস্ট, ক্রোম মানে হচ্ছে রঙিন, প্লাস্ট তো বুঝতেছো প্লাস্টিড, তাহলে এই ক্রোমোপ্লাস্টগুলো হচ্ছে রঙিন বর্ণের প্লাস্টিড। এখানে তোমার ক্যারোটিনয়েড থাকতে পারে। ক্যারোটিনয়েড মানে হচ্ছে জ্যান্থোফিল, আর ক্যারোটিনকে একসাথে বলে ক্যারোটিনয়েড। হলুদ রঙের জ্যান্থোফিল, কমলা রঙের ক্যারোটিন, দুইটা যখন একসাথে থাকে এগুলোকে বলে ক্যারোটিনয়েড। তাহলে রঙিন হতে পারে কেন? ক্যারোটিনয়েড থাকার কারণে হতে পারে এরকম রঙিন। আর এটা সবুজ হবে কেন? কারণ এখানে থাকবে হচ্ছে ক্লোরোফিল বেশি। আবারও বলতেছি, ক্লোরোফিল আর ক্লোরোপ্লাস্ট এক নয়। এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, সে হচ্ছে একটা প্লাস্টিড সবুজ বর্ণের, আর ওই সবুজ বর্ণটাকে বলা হয় ক্লোরোফিল। তাহলে এখানে ক্লোরোফিল থাকে অধিক পরিমাণে, তাই এর নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এখানে সবুজ ব্যতীত অন্যান্য যে রঙগুলো আছে, পিগমেন্টগুলো আছে, সেগুলো থাকে বেশি পরিমাণে, এটাকে বলা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। এখন ক্রোমোপ্লাস্ট বা রঙিন প্লাস্টিড কই পাওয়া যাবে? জানোই অলরেডি, একটা উদ্ভিদের ফুলের পাপড়ি কি হয়? রঙিন হয়। পাতাবাহার গাছের পাতাও কিন্তু কি হতে পারে? রঙিন হতে পারে। তাহলে ফুল, ফল, গাছের পাতা যেটাই রঙিন হবে সেখানেই থাকবে ক্রোমোপ্লাস্ট। ফল রঙিন হতে পারে, ফুল রঙিন হতে পারে, পাতাবাহারের ক্ষেত্রে পাতাই তো রঙিন হয়। তাহলে উদ্ভিদের রঙিন অংশে থাকবে হচ্ছে ক্রোমোপ্লাস্ট। তাহলে এটা রঙিন অংশ থেকে কি কাজ করবে? ফুলে থাকলে কি কাজ করবে? ফুলে থাকলে সে হচ্ছে বিভিন্ন প্রাণীকে, পতঙ্গকে আকৃষ্ট করবে। কেন আকৃষ্ট করবে? যেন পরাগায়ন ঘটে। এক ফুল থেকে পরাগরেণু আরেক ফুলে নিয়ে যাওয়ার জন্য কার প্রয়োজন হয়? প্রাণীদের সাহায্যের প্রয়োজন হয়, পতঙ্গের প্রয়োজন হয়। এই যে প্রাণী, পতঙ্গ, এগুলোকে আকৃষ্ট করার জন্য এই রঙিন বর্ণের প্লাস্টিক থাকে হচ্ছে পাপড়িতে, যেন কি করা যায়? আকৃষ্ট করে পরাগায়ন করানো যায়। ফলে থাকলে কি উপকার? ফলে থাকলে উপকার হচ্ছে ফল যখন রঙিন হবে সেটা বিভিন্ন কি পাখিদেরকে আকৃষ্ট করবে। পাখিগুলো ফল খাবে, ফল খেয়ে ফলে বীজ সহ খাবে এবং অন্য কোনো জায়গায় গিয়ে মলত্যাগ করবে। তাহলে বীজটা কি হলো? ছড়ায় গেল না? ফলে আপনি গাছের চারা সৃষ্টি হবে। তাহলে এই ক্রোমোপ্লাস্টের মেইন কাজ হচ্ছে এটা ফুলের পাপড়িতে থেকে পরাগায়নে আকৃষ্ট করা। ফলে থাকলে এটা কি করতে পারে? ফলকে, ফলের বিভিন্ন পতঙ্গের মাধ্যমে, প্রাণীর মাধ্যমে ফলের বীজটাকে বিস্তারণে সাহায্য করে। এটা হলো আমাদের হচ্ছে যে ক্রোমোপ্লাস্টের কাজ। আর এখানে আছে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তো ক্লোরোপ্লাস্ট বুঝতেছো সবুজ বর্ণের, তাহলে এটা কোথায় পাওয়া যাবে? উদ্ভিদের সবুজ অংশে পাওয়া যাবে। সেটা যদি উদ্ভিদের পাতা, অবশ্যই পাতা, পাতা মানে তো সবুজ হবেই, প্রধানত পাতায় পাওয়া যাবে। এছাড়া কাণ্ডে পাওয়া যেতে পারে, কারণ কচি অবস্থায় উদ্ভিদের কাণ্ড কিন্তু সবুজ হয়। তাহলে কচি কাণ্ড, উদ্ভিদের কচি কাণ্ড পুরোটাই সবুজ, সেখানে পাওয়া যাবে। পাতায় পাওয়া যাবে। এমনকি
যদি ফুলের বৃতি বা পাপড়িও যদি সবুজ হয় সেখানেও পাওয়া যাবে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তাহলে আমরা মোটামুটি প্রকারভেদটা কিন্তু করে ফেললাম। তাহলে আমরা আরেকবার রিভিউ করে ফেলি। তাহলে প্লাস্টিড হচ্ছে পিগমেন্টের উপর ডিপেন্ড করে, কোন রং ধারণ করবে তার উপরে ডিপেন্ড করে মেইনলি দুই প্রকার, বর্ণহীন, বর্ণযুক্ত। তো বর্ণহীনগুলোতে এরকম কোনো পিগমেন্ট থাকে না, তো এরা হচ্ছে কোনো খাদ্য তৈরি করা, সূর্যের আলোকে ব্যবহার করে এই কাজগুলো করে না। আমরা ওদেরকে বলি হচ্ছে শ্বেত বর্ণের প্লাস্টিড বা লিউকোপ্লাস্ট বলি। এরা থাকে উদ্ভিদের এমন অংশে যেখানে আলো পৌঁছায় না, যেমন ধরো নিম্নস্থ কাণ্ড, মাটির নিচের কাণ্ড, তারপরে ধরো তোমার হচ্ছে মূল, এগুলোতে থাকে এবং এরা মেইনলি খাদ্য সঞ্চয় করে। তাহলে এরা যেহেতু তোমার পিগমেন্ট ধারণ করে না, খাদ্য সঞ্চয় করে, তাহলে খাদ্যের উপর ডিপেন্ড করে এরা হলো তিন প্রকার। অ্যামাইলোজ বা শর্করা সঞ্চয় করলে অ্যামাইলোপ্লাস্ট, যেমন আলু, টিউবার। প্রোটিন সঞ্চয় করলে প্রোটিনোপ্লাস্ট বা অ্যালিউরোপ্লাস্ট, যেমন মটর, তারপরে সয়াবিনেও পাওয়া যায় প্রোটিন, মটর, ডালগুলোতে পাওয়া যায়। তারপরে ইলায়োপ্লাস্ট বা ওলিওপ্লাস্ট, যারা হচ্ছে চর্বি সঞ্চয়কারী তেল বীজগুলো, সূর্যমুখীর বীজ, সরিষার বীজ, এই তেল বীজগুলোতে পাওয়া যায় হচ্ছে ইলায়োপ্লাস্ট বা ওলিওপ্লাস্ট। এদের মেন কাজ হলো খাদ্য সঞ্চয় করা। বাকি থাকলো বর্ণযুক্ত, বর্ণ থাকলে পিগমেন্ট থাকবে। তো যদি ক্লোরোফিল বেশি থাকে, আমরা সবুজ বর্ণের পাবো, তখন নাম বলবো ক্লোরোপ্লাস্ট। আর যদি সবুজ ব্যতীত অন্যান্য পিগমেন্ট থাকে, ক্যারোটিন, জ্যান্থোফিল, হ্যানত্যান, তখন আমরা বলবো হচ্ছে ক্রোমোপ্লাস্ট। এটা থাকবে হচ্ছে ফুলের রঙিন অংশে, মানে উদ্ভিদের রঙিন অংশে ফুল ফলে থাকবে, পরাগায়নে আকৃষ্ট করবে, বীজের বিস্তারণে সাহায্য করবে। আর সবুজ বর্ণের প্লাস্টিড শর্করাজাত খাদ্য তৈরি করবে, সঞ্চয় করবে, আর অনেক কাজ করে, যেটা আমরা আগের ভিডিওতে অলরেডি আলোচনা করেছি। এইটা হলো আমাদের প্লাস্টিডের প্রকারভেদ। তাহলে আমরা প্রকারভেদটা শিখে ফেললাম। এখানে একটু একটা ব্যাপার তোমাদের একটু অ্যাড করা দরকার, সেটা একটু তোমাদের বলি। তোমরা এটা খেয়াল করেছো কি না, গ্রামের দিকে যারা থাকছো তারা বলতে পারবা, আলুর জমিতে, আমাদের এলাকা তো শিবগঞ্জে প্রচুর আলু হয়। তো আমাদের এলাকাতে প্রচুর আলু হয়, এবং তোমরা যারা আলুর জমি দেখছো তারা বলতে পারবা, আলুর জমিতে কিন্তু এরকম মাটি দিয়ে লম্বা লম্বা সারি করা থাকে, যার ভিতরে গাছগুলো থাকে এবং আলুগুলো মাটি দিয়ে আবৃত করা থাকে, আচ্ছাদিত করা থাকে। তো যদি কোনো কারণে কোনো আলু যদি সেই মাটি ভেদ করে বাইরে চলে আসে, খেয়াল করছে কিনা জানি না, সেই আলুর যে অংশটুকু বাইরে বের হয়ে আসে ওই অংশ কিন্তু সবুজ হয়ে যায়। তাহলে নর্মালি আলু কিন্তু ভূনিম্নস্থ, মাটির নিচের। তো মাটির নিচের হলে তো রং থাকার কথা নয়, এখানে থাকার কথা লিউকোপ্লাস্ট। তাই ছিল, যতদিন মাটির নিচে ছিল ততদিন পর্যন্ত কোনো বর্ণ ছিল না, আমরা বলতাম লিউকোপ্লাস্ট। শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় করে, তাহলে অ্যামাইলোপ্লাস্ট। এটাই কিন্তু যেই তোমার হচ্ছে যে ওই মাটির শাড়ির উপরে চলে আসছে, তখন সূর্যের আলো পেয়ে পেয়ে কিন্তু এটা সবুজ রঙের হয়ে গেছে। তার মানে আমরা বুঝে ফেললাম যে আলো পেলে কিন্তু লিউকোপ্লাস্ট, বর্ণহীন আলু লিউকোপ্লাস্ট, সবুজ বর্ণের আলু ক্লোরোপ্লাস্টে কিন্তু রূপান্তরিত হতে পারে। তাহলে সূর্যের আলো পড়লে লিউকোপ্লাস্ট কিন্তু ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। বিপরীতটাও হয়। তুমি এখনই গ্রামের দিকে কোনো একটা মাঠে সবুজ ঘাসের উপরে কোনো একটা আচ্ছাদন দিয়ে রাখো, সবুজ ঘাসের উপরে কোনো একটা আচ্ছাদন দিয়ে রাখো যেন কোনোভাবে আলো না পৌঁছায়, এবং 7 দিন 14 দিন পরে গিয়ে ওটা সরায় ফেলে, দেখবে যে ঘাসগুলো কিন্তু বর্ণ হারায় ফেলছে, আর কিন্তু সবুজ বর্ণের নাই। তার মানে কি? তার মানে বোঝা গেল যে সূর্যের আলো থাকলে লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে পরিণত হয়, আলো না পেলে ক্লোরোপ্লাস্ট লিউকোপ্লাস্টে পরিণত হয়, কনভার্সনটা হয়। আরেকটা কথা একটু তোমাদের এখানে বলা দরকার, সেটা হচ্ছে যে ফুলের পাপড়ির রঙগুলো ভিন্ন ভিন্ন হয় কেন। ফুলের পাপড়িতে তোমার যে ক্রোমোপ্লাস্টগুলো থাকে, সেখানে কতগুলো গ্লাইকোসাইড যৌগ থাকে, নাম তোমাদের বইতে দেওয়া আছে, অ্যান্থোসায়ানিন, বিটা সায়ানিন, এরকম কতগুলো রঞ্জক কণা দেওয়া থাকে, যারা এক এক ধরনের পিএইচ মানে বুঝতেছ, অম্লীয় মানে অম্লত্ব, ক্ষারকীয়তা, তো এক এক ধরনের পিএইচে তারা এক এক ধরনের বর্ণ দেখায়, এবং তোমরা এটা কিন্তু মুখস্থ করা ছাড়া এমনিতেই পারবা। যেমন ধরো যদি বেসিক পিএইচ দেখায়, বেসিক ক্ষারীয়, বেসিক ব্লু, তাহলে রং হবে হচ্ছে ব্লু। যদি অ্যাসিডিক হয়, অম্লীয়, তাহলে তোমরা অলরেডি 19-এ পড়ে আসছো যে অম্ল বা অ্যাসিড কিন্তু লাল বর্ণ দেয়। তাহলে যদি পিএইচটা অম্লধর্মী হয় তাহলে কিন্তু ফুলের পাপড়ি লাল দেখাবে, ক্ষারধর্মী হলে কিন্তু নীল দেখাবে। আর যদি বর্ণ নিরপেক্ষ হয়, মানে পিএইচ নিরপেক্ষ হয়, পিএইচ নিউট্রাল, হ্যাঁ, না অম্লীয় না ক্ষারীয়, তাহলে বেগুনি দেখাবে। তাহলে আমরা মোটামুটি ফুলের পাপড়ির কেন বর্ণ পরিবর্তন হয়, লিউকোপ্লাস্ট থেকে ক্লোরোপ্লাস্টে পরিবর্তন, ক্লোরোপ্লাস্ট থেকে লিউকোপ্লাস্টে পরিবর্তন হয়, এবং এই যে প্রকারভেদটা
বলে ফেললাম। এখন তুমি একটা কাজ করে ফেলো, ভিডিওটা এখানে পজ করে খাতায় দ্রুত এর প্রকারভেদটা নোট করে ফেলো, কেন নামটা এমন হলো, কি কাজ করে, কোথায় পাওয়া যায়, এই কথাগুলো লিখে ফেলো। অনলাইনে পড়তে গেলে এটা না করলে পড়া মনে থাকবে না। এখন আসো আমরা ক্লোরোপ্লাস্টে চলে আসি। আমাদের তো মোটামুটি প্লাস্টিডের প্রকারভেদ, প্লাস্টিড কাকে বলে, কোথায় পাওয়া যায় বলা শেষ। এবার একটু ক্লোরোপ্লাস্টে চলে আসি। তো তার আগে একটু তোমাদের বলি, ক্লোরোপ্লাস্ট বুঝতেছো রঙিন এবং সবুজ বর্ণের, এই জন্যই ক্লোরোপ্লাস্ট। ক্লোরো মানে হচ্ছে সবুজ, আর প্লাস্টিড সবুজ বর্ণের প্লাস্টিডকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। 1883 সালে বিজ্ঞানী শিম্পার উদ্ভিদ কোষে যে প্লাস্টিডটা লক্ষ্য করেছিলেন সেটা কিন্তু আসলে ক্লোরোপ্লাস্টই ছিল। তাহলে ওই প্লাস্টিডকে শনাক্ত করেছেন সেম শিম্পার, নামকরণকে করেছেন শিম্পার, ক্লোরোপ্লাস্টকে শনাক্ত করেছেন শিম্পার, একই লোক, কোনো প্রবলেম নেই। এবং এই ক্লোরোপ্লাস্ট কিন্তু সবুজ বর্ণের প্লাস্টিড। তো বুঝতেছো এর কাজটা কি? এর কাজ হচ্ছে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করা। একে বলাই হয় হচ্ছে শর্করা উৎপাদনের কারখানা। তাহলে ক্লোরোপ্লাস্ট হচ্ছে শর্করা উৎপাদনের কারখানা, সুগার ফ্যাক্টরি। এখানে প্রচুর পরিমাণে সুগার তৈরি হয়, একক শর্করা তৈরি হয়। তোমরা অফলাইনে ক্লাস করলে অলরেডি সুগার সম্পর্কে তোমাদের ধারণা আছে। তাহলে একক শর্করা, যেমন ধরো গ্লুকোজ, এরকম একক শর্করা তৈরি করে, বড় শর্করা এ তৈরি করে না। বড় শর্করাগুলো পলিস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, ওগুলা তৈরি করা কিন্তু গোলগি বডির কাজ। আর আমরা কিন্তু গোলগি বডিকে কি বলতাম? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। আর এখানে আমরা ক্লোরোপ্লাস্টকে কি বলতেছি? সুগার ফ্যাক্টরি বা শর্করা ফ্যাক্টরি। তাহলে এ হচ্ছে মূলত একক শর্করাগুলো তৈরি করে, আর এই একক শর্করাগুলোকে যুক্ত করে একদম পলিমার বানানো কাজটা হচ্ছে গোলগি বডি করে। তো আমরা এখন এই ক্লোরোপ্লাস্ট সম্পর্কে একটু তোমাদের সাথে আলোচনা করি। তো আমরা এখন একটু ক্লোরোপ্লাস্টের মোটামুটি উৎপত্তি, আকার, আকৃতি, এই তিনটা বিষয় নিয়ে একটু আমরা কথা বলবো। তো প্রথমে চলে আসো ক্লোরোপ্লাস্টের উৎপত্তি নিয়ে কথা বলি। তো একটু আগে তোমাদের বলেছিলাম যে ক্লোরোপ্লাস্ট কিন্তু আসলে একটা ব্যাকটেরিয়াই। হ্যাঁ, একটা ব্যাকটেরিয়ার যেমন নিজস্ব ডিএনএ থাকে, নিজস্ব একটা কি থাকে, রাইবোজোম থাকে, এই ক্লোরোপ্লাস্টেরও কিন্তু নিজস্ব ডিএনএ আছে, ব্যাকটেরিয়ার মতো বৃত্তাকার। তোমরা জানো যে আমাদের প্রকৃত কোষী যারা, আমাদের ডিএনএগুলো সূত্রাকার হয়, একাধিক হয়, আর ব্যাকটেরিয়াগুলো কী হবে? বৃত্তাকার হবে। তো এই যে তোমার ক্লোরোপ্লাস্ট, এর কিন্তু নিজস্ব কি আছে? বৃত্তাকার ডিএনএ আছে ব্যাকটেরিয়ার মতো। এবং শুধু তাই নয়, ডিএনএর মধ্যে তো নকশা আছেই, কারখানাটাও আছে, অর্থাৎ রাইবোজোমও আছে, এবং সেটাও কিন্তু ওই আদি প্রকৃতির 70S ধরনের। তাহলে আমরা কিন্তু মাইটোকন্ড্রিয়ার পরে আবার প্লাস্টিড পাইলাম, যার নিজস্ব ডিএনএ আছে এবং নিজস্ব রাইবোজোম আছে। এর আগে কিন্তু মাইটোকন্ড্রিয়ার ছিল, এরপরে এর আছে। তার মানে কি বোঝা গেল? এই মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডগুলো কিন্তু কোষের যে নিউক্লিয়াসের ডিএনএ তার উপরে কিন্তু নির্ভরশীল নয়। নিউক্লিয়াসের ডিএনএর মধ্যে কোন নকশা আছে, কোন নকশা নাই, কোন এনজাইম তৈরি হবে, কোন এনজাইম তৈরি হবে না, এর সাথে কিন্তু প্লাস্টিড মাইটোকন্ড্রিয়ার কোনো সম্পর্ক নাই। প্লাস্টিড মাইটোকন্ড্রিয়ার নিজস্ব কারখানা আছে, নিজস্ব ডিএনএ আছে, নকশাও নিজস্ব, কিন্তু সেগুলো সব আদি প্রকৃতির, অর্থাৎ বৃত্তাকার ডিএনএ, রাইবোজোম 70S রকমের ব্যাকটেরিয়ার মতো। তো এই কথাটা কেন আসলো? উৎপত্তির ক্ষেত্রে এই কথাটা লাগবে। এর আগে তোমরা মাইটোকন্ড্রিয়া পড়ার সময় খেয়াল করেছো, মাইটোকন্ড্রিয়া কিন্তু নিজেই নিজের সব উপাদান তৈরি করতে পারে, কারণ নিজের মধ্যে ডিএনএও আছে, রাইবোজোমও আছে। নিজের সব উপাদান তৈরি করে একটা মাইটোকন্ড্রিয়া থেকে কিন্তু আরও একটা মাইটোকন্ড্রিয়ার সৃষ্টি করে। প্লাস্টিকটাও কিন্তু তাই, এরও নিজস্ব ডিএনএ আছে, নিজস্ব রাইবোজোম আছে, তার মানে এও তার নিজের সমস্ত প্রয়োজনীয় উপাদান তৈরি করে ডিভিশনের মাধ্যমে, বিভাজনের মাধ্যমে আদি প্লাস্টিড থেকে নতুন অপত্য প্লাস্টিড তৈরি করে। তাহলে আমরা দুইটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু পেলাম, যারা স্বপ্রজননশীল, আত্মপ্রজননশীল, যারা নিজের উৎপত্তি মানে নিজের থেকেই বিভাজিত হয়ে আরেকটা কী করতে পারে? সৃষ্টি করতে পারে। যেটা কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বডি, লাইসোজোম এরা কিন্তু পারতো না, এরা কিন্তু আরেক জায়গা থেকে তৈরি হয়ে আসতো। তো ওরা কিন্তু কেউ স্বপ্রজননশীল বা আত্মপ্রজননশীল ছিল না। কিন্তু প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া কিন্তু আত্মপ্রজননশীল। এরা বিভাজনের মাধ্যমে একটা মাইটোকন্ড্রিয়া থেকে আরেকটা মাইটোকন্ড্রিয়া, একটা প্লাস্টিড থেকে আরেকটা প্লাস্টিড তৈরি করতে পারে। তাহলে আমরা মোটামুটি এদের উৎপত্তিটা জেনে গেলাম। এখন আসো এদের হচ্ছে যে তোমার সংখ্যা। তো উচ্চ শ্রেণীর উদ্ভিদ, বুঝতেছো কে উচ্চ শ্রেণী? তোমার বইয়ের টপিকগুলোর একদম শেষে যে আছে আবৃতবীজি অ্যাঞ্জিওস্পার্মস,
সেখানে এদের সংখ্যা হচ্ছে মোটামুটি একটা কোষে 10 থেকে 40টা। এর থেকে নিম্ন শ্রেণী হলে এর সংখ্যা আরও কমে যাবে। যত উচ্চ শ্রেণী তত এর সংখ্যাটা বাড়বে, নিম্ন শ্রেণীদের সংখ্যাটা আরও কমে যাবে। সংখ্যা ব্যাপারে চলে গেল। এবার সাইজ বা আকার। তো এর বিভিন্ন আকৃতি আছে, মানে প্লাস্টিডের বহু রকমের আকৃতি আছে। তো উচ্চ শ্রেণীর উদ্ভিদে নর্মালি আকৃতিটা এরকম লেন্স আকৃতির হয়, এরকম লেন্সের মতো হয়। শুধু উচ্চ শ্রেণীর উদ্ভিদে এই ক্লোরোপ্লাস্ট দেখতে এরকম লেন্সের মতো হয় এবং এর ব্যাস হয় মোটামুটি 3.5 মাইক্রন। আমাদের বইতে দেওয়া আছে, দেখে নিও। এটার ব্যাস হলো 3.5 মাইক্রন যদি লেন্স আকৃতির হয় তাহলে। আর যদি তোমার সূত্রাকার হয় বা দণ্ডাকার হয় তাহলে তো বুঝতেইছো অনেক বেশি লম্বা হবে, এমনকি কোষের থেকেও বেশি লম্বা হয়ে প্যাঁচ লেগে থাকতে পারে, এমনও কিন্তু হয়। তাহলে এর বিভিন্ন আকৃতি আছে। উচ্চ শ্রেণীতে আকৃতি হয় লেন্স আকৃতির এবং তখন এর ব্যাস হয় হলো 3.5 মাইক্রন। আর যদি সূত্রাকার হয় তাহলে তো দৈর্ঘ্য অনেক বেশি হয়, কোষের থেকেও বেশি হয়। তাহলে তোমরা একটু উৎপত্তি আর হলো এর আকার, এর সংখ্যার ব্যাপারটা একটু বলে ফেলো, মনে মনে বলে ফেলো, পজ করে রেখে নিজে নিজে বলো। অল্প অল্প করে বলতে বলতে পুরো টাকায় দিতে হবে। এখন আসো আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস পড়াবো, সেটা হচ্ছে আকৃতি। এবং এটা থেকে প্রচুর প্রশ্ন হয়। হ্যাঁ, ভর্তি পরীক্ষায় অনেক প্রশ্ন হয় এখান থেকে। তাহলে আমরা এবার আকৃতি নিয়ে কথা বলি। আকৃতি একটু অন্যরকম, মনে রাখার জন্য আমরা একটু বিভিন্ন টেকনিক ফলো করব। তো আকৃতির ক্ষেত্রে প্রথমে একটু বলে নিই, একটু মনে করে একটু নিজে নিজে অ্যান্সার করো তো। তোমার বইয়ের কোন টপিক থেকে এই প্লাস্টিডগুলো পাওয়া শুরু হয়েছে? শৈবাল থেকে। তাহলে শৈবাল হচ্ছে শ্যাওলা, সবুজ। এই শৈবাল থেকেই ক্লোরোপ্লাস্ট পাওয়া শুরু হয়েছে। আর শেষ হয়েছে কোথায়? লাস্ট সবচেয়ে উন্নত আবৃতবীজী বা অ্যাঞ্জিওস্পার্মস। তো অ্যাঞ্জিওস্পার্মস বা আবৃতবীজীতে আকৃতি নির্দিষ্ট লেন্স আকৃতির। কিন্তু এই যে নিম্ন শ্রেণীর শৈবাল, এই নিম্ন শ্রেণীর শৈবালে এদের আকৃতি বহু রকমের হয়, বহু রকমের হয় এদের আকৃতি। তাহলে আমরা কতগুলো আকৃতি একটু মনে রাখার চেষ্টা করি শৈবালের ক্ষেত্রে। আবারও বলতেছি, এই ক্লোরোপ্লাস্টের আকৃতি নিম্ন শ্রেণীতে বহু রকমের, উচ্চ শ্রেণীতে একই রকমের লেন্স আকৃতির। নিম্ন শ্রেণী বলতে শৈবাল, শৈবালে কয়েক রকমের আমরা একটু দেখাচ্ছি। মনে রাখার টেকনিকটা এখান থেকে বলে দেবো, এমনি করেই মনে রাখবা। যেমন ধরো একটা আকৃতি এরকম আছে, যদি ক্ল্যামাইডোমোনাস শৈবাল হয়, তোমরা এই নামটা শুনছো, ক্ল্যামাইডোমোনাস। তাহলে যদি ক্ল্যামাইডোমোনাস শৈবাল হয় তাহলে মনে রাখো ক্ল্যামাইডোমোনাস হলে হবে কাপ শেপ, পেয়ালাকৃতি। কাপ শেপ, পেয়ালাকৃতি। তাহলে ক্ল্যামাইডোমোনাস পেয়ালাকৃতি হবে। তাহলে এটা হচ্ছে পেয়ালাকৃতি। মনে রাখবো কেমনে? সি ফর ক্ল্যামাইডোমোনাস, সি ফর কাপ, কাপ শেপ, এমনি করে মনে রাখো। এটা একটা গেল। এবার আরেকটার নাম ধরো, এটাও তোমরা নাম শুনছো, খুবই কমন, স্পাইরোগাইরা। এটা একটা শৈবাল, মনে রাখা সহজ। স্পাইরোগাইরাতে স্পাইরাল, সর্পিলাকার। তাহলে স্পাইরোগাইরাতে স্পাইরাল, সর্পিলাকার, সর্পিলাকার, স্পাইরাল। এটা মনে রাখা সহজ। আরেকটা আসি, জিগনেমা। এটাও একটা শৈবাল। তো জিগনেমা একটু মনে রাখবে এভাবে যে জিগনেমা জেড দিয়ে, তাই না? তো জেড দিয়ে কিন্তু আমাদের একটা নক্ষত্রের নাম, জুপিটার, একটা গ্রহ আছে জুপিটার, তাই না? তাহলে এই জুপিটার গ্রহ থেকে জিগনেমা, মনে রাখো এটা হচ্ছে নক্ষত্রাকার, নক্ষত্রাকার। তাহলে মনে রাখো জুপিটার, জিগনেমা, নক্ষত্রাকার। তাহলে তিনটা হয়ে গেল, এগুলো মনে রাখা সহজ। এবার আরেকটা আসো, পিথোফোরা। এটা একটা শৈবাল, পিথোফোরা। তো পিথোফোরাকে একটু এরকম করে বলো, পিঠে ফোরা, ফোরা উঠছে পিঠে।
তাহলে ফোড়া কেমন হয়? ফোড়া তো গোলাকার হয়, তাহলে পৃথফোড়া গোলাকার। এটা মনে রাখা সহজ। আরেকটা এই যে এইরকম আছে, কিউলের পা। তো কিউলের পাটাকে কলের পা বলো, কলের পা। কল বুঝো তো? আমাদের এলাকাতে টিউবওয়েলকে কি বলে? কল বলে না? তো কিউলের পা, কলের পা। কলের পায়ে কি পড়ে থাকে? থালা বাসন। সকালবেলা করে যে গ্রামের দিকে, আমরা যখন গ্রামে থাকতাম সকালবেলা দেখতাম যে বাড়ির সমস্ত থালা বাসনগুলো নিয়ে গিয়ে টিউবওয়েলের পাড়ে ফেলে রাখছে, পরিষ্কার করতে হবে। তো কিউলের পা, টিউবওয়েলের পা, কলের পা, সেখানে কি থাকে? থালা থাকে না? তাহলে এটা হচ্ছে থালা আকৃতির, প্লেট আকৃতির, থালা আকৃতির কিউলের পা। এটা বইভাবে বলে রাখো। দুইটা একটু ঝামেলা করবে। একটা হচ্ছে ইডোগোনিয়াম, এটার ক্ষেত্রে তোমাদের এগুলা কোনো জাদুমন্ত্র আর কাজ করবে না। তো ইডোগোনিয়ামটা একটু মনে রাখতে হবে কষ্ট করে। এটা হচ্ছে জালিকাকার, এটা হচ্ছে জালিকাকার, ইডোগোনিয়াম জালিকাকার। এটা একটু মনে রাখা একটু টাফ, বাট একটাই তো, কষ্ট করে একটু মনে রাখলাম। আরেকটা আছে এরকম একটু মনে রাখা একটু টাফ, বাট ওটা মনে থাকে, কারণ আছে একটা, সেটা হচ্ছে ইউলোথ্রিক্স। ইউলোথ্রিক্সের ক্ষেত্রে বেল্ট আকৃতির, বেল্ট আকৃতির, কোনো বইতে লেখা আছে ফিতা আকৃতির, কোনো বইতে লেখা আছে গার্ডাল শেপ, গার্ডাল আকৃতির। গার্ডাল বোঝো না? যে গার্ডালটা কি, ওই যে WWE, হ্যাঁ, WWE-তে তোমার যে চ্যাম্পিয়নদেরকে একটা কোমরে একটা বাঁধার মতো একটা ইয়া দেয় না, বেল্ট টাইপের, ওই রকম আর কি। তো এই দুটো একটু মনে রাখা টাফ, বাট এটা আবার মনে রাখা সহজ। কেন? আমরা যখন 5 নম্বর অধ্যায় পড়াবো শৈবাল ছত্রাক, তো ওইখানে আবার যে শৈবালের পরিচয় দেওয়া আছে সেটা ইউলোথ্রিক্স। তো ইউলোথ্রিক্স নিয়ে চ্যাপ্টারই আছে একটা। তো তুমি যখন এই চ্যাপ্টার পড়বা তখন তো তোমাকে ইউলোথ্রিক্স পুরোটা পড়তে হবে, বহুবার পড়তে হবে। তো এটা মনে থাকবে, এইটা একটু ঝামেলা, এটা একটু মনে রেখে নিও। তাহলে এইটা হলো মোটামুটি আমাদের ক্লোরোপ্লাস্টের আকৃতি। তাহলে এর সংখ্যা, এর আকৃতি, এর আকার এবং এর উৎপত্তি একটু ভিডিওটা পজ করে দ্রুত একবার বলে ফেলো, কিংবা একবার খাতায় লিখে ফেলো। এবারে আসো সবচাইতে ইম্পর্টেন্ট, যেটা আসলে আসল পড়া আর কি, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের ভৌত গঠন বা বাহ্যিক গঠন। এটা হচ্ছে মেইন পড়া আর কি। তো আমরা এখন হচ্ছে ক্লোরোপ্লাস্টের ভৌত গঠনটা একটু বলবো। তোমাদের বেশিরভাগেরই রিকোয়েস্ট যে ভাই আপনি কোনো ছবি না দেখিয়ে আপনি নিজে আঁকায় একটু আমাদের পড়ায়েন। তো মানে এই যে ভিডিওটা তোমাদের রেকর্ড করতেছি, আমি এর আগে অলরেডি এর উপরে 40 মিনিটের একটা ভিডিও রেকর্ড করে জাস্ট একটা জায়গাতে ভুল হওয়ার কারণে আমি পুরো ভিডিও ডিলিট করে ফেলছি। তোমরা হয়তো ভাবতেছো যে ভাই এরকম হচ্ছে যে ক্লাসগুলো দিচ্ছে না কেন। আসলে আমার এই ভিডিও ক্লাসে খুবই অনভ্যস্ততা আছে, আমি ক্যামেরার সামনে কথা বলতে পারি না। এবং এই যে ক্লাসরুমে যে ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসরুম কিন্তু পুরো একদম ফাঁকা ক্লাসরুম। এই ক্লাসরুমে কিন্তু আমার সামনে কেউ নাই বলে আমি হাসতেছি। অনেকে জিজ্ঞাসা করছে যে ভাই আপনি অফলাইন ক্লাসে হাসেন না, কিন্তু অনলাইন ক্লাসে হাসেন। আসলে কেউ নাই বলেই হাসি, কেউ থাকলে আমি একদমই হাসতাম না, খুব মানে রাগি ভাব ধরে থাকতাম। বুঝতেছি আমার অনেক স্টুডেন্ট, রাগি ভাব না হলে আসলে হয় না, সামলানো যায় না। তো আমার এই ক্লাসরুমে এখন কেউ নাই, সব কিছু রেডি করে দিয়ে ওরা বাইরে চলে গেছে, আমি একা ক্লাস নিচ্ছি। এবং তোমরা আইডিয়াও করতে পারবে না যে আমি খাল কেটে কত বড় পরিমাণ কুমির নিয়ে আসছি, যে এই ক্লাসটাতে আমি যে ক্লাসটা নিচ্ছি এখানে যে কি পরিমাণ প্রবলেম হয়। ধরো বিদ্যুৎ চলে গেল, জেনারেটর চালু করার ব্যাপার, তারপরে ধরো তোমার হচ্ছে যে ক্লাস করতে করতে কোনো একটা কারণে কোনো একটা ঝামেলা হয়েছে, তো আবার ডিলিট করে আবার রেকর্ড করার ব্যাপার। আসলে আমি যত সহজ ভাবছিলাম অনলাইনে ক্লাস নেওয়াটা, এটা অনেক 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 কঠিন, তার থেকে অনেক অনেক কঠিন, এবং বহু ভিডিও কিন্তু আমাকে ডিলিট করতে হয়। তো তোমরা যখন বলো যে ভাই ভিডিওগুলো ঠিক সময়ে দেন বা এরকম, আসলে ভাই আমি আসলে পারি না, আমি চেষ্টা করি কিন্তু পারি না। হ্যাঁ, তো এই কারণে এটা একটু মাফি করতে হবে আমাকে। বাট আমি তোমাদেরকে যে রুটিনটা দিয়েছিলাম যে এই ক্লাসগুলো আমি অনলাইনে নিব, আমি সবগুলা ভিডিও যতদিনই লাগুক আমার, হ্যাঁ, আমি সবগুলা ভিডিও দিবই। এবং তোমরা জানো যে আমরা কোর্স করে পড়াবো, আগামী 29শে এপ্রিল থেকে তোমাদের ক্লাস শুরু করব, কোর্স করে পড়াবো। এবং এই কোর্সে আমরা 1.5 ঘন্টা করে প্রত্যেকটা ক্লাসে, ইনশাআল্লাহ 1.5 ঘন্টা ক্লাসে আমরা একটু পড়াটা বেশি করে পড়াবো, যেন তাড়াতাড়ি সিলেবাসটা শেষ হয়। তো ওগুলো টেনশন করা লাগবে না।
কিন্তু একটু মাফ করে দিও, একটু ইরেগুলার হয়ে যাচ্ছে, বাট এটাও নিশ্চিত থাকো যে তোমরা ফি দিয়েছো আমি, এবং এটা হচ্ছে যে তোমাদের সবগুলো রেকর্ডেড ক্লাসে আমি দিব, একটু সময় লাগবে আমার জন্য। তোমাদের সিনিয়রদের অর্থাৎ এইচএসসি 23দের ঈদের আগেই ওদের সিলেবাসটা শেষ হয়ে যাবে, ওদের টানা পড়াচ্ছি শেষ হবে। তো ওদের শেষ হলে তখন আমি হচ্ছে যে মে মাসে একটু ফ্রি টাইম পাবো, তোমাদের ব্যাচগুলো থাকবে, মাঝখানে ফাঁকা থাকবো, ওই সময়টায় আমি একটু ভিডিওগুলো রেকর্ড করে দিতেই থাকবো। এবং এগুলো তোমাদের সবসময় ফেসবুক গ্রুপে দেওয়াই থাকবে, তোমরা তখন এটা তো সবসময় দেখতে পারবা। আর টুকটাক যে প্রশ্নগুলো আছে নোট করে রাখো, যখন অফলাইনে ক্লাস শুরু হবে তখন ক্লাসের শেষে হোক ক্লাসে হোক জিজ্ঞাসা করে এগুলো আবার সলভ করে নিও। তো একটু অনিয়ম হচ্ছে, একটু ইরেগুলার হয়ে যাচ্ছি, এটার জন্য আসলে মাপ চাচ্ছি। আর যারা অধৈর্য, যারা আসলে সিলেবাস খেকো, সিলেবাসে দুশ্চিন্তা বেশি, আমি মনে মনে চাচ্ছিলাম যে এরা না পড়ুক। তোমরা অলরেডি জানো যে আমার যতগুলো ব্যাচ আমাকে কমাতে হয়েছে, টাইম 1.5 ঘন্টা করার জন্য অনেকগুলো ব্যাচ আমার কমাতে হয়েছে, 4টা ব্যাচ আমি কমে ফেলছি। তো সব স্টুডেন্ট তো পড়তে পারবে না, পড়াতেও পারবো না আমি চাই যে এই সিলেবাস খেকো তাড়াহুড়া করা লোকজন চলে যাক, এরা না পড়ুক। হ্যাঁ, আর তোমরা যারা আসো ইনশাল্লাহ আমরা সামনে আরও জমজমাট ক্লাস নেব অফলাইনে ইনশাল্লাহ। 1.5 ঘন্টা টাইম মানে বুঝতেছো, গল্প আর অনেক বেশি হবে। তো এখন আসো ক্লোরোপ্লাস্টের যে মূল পড়াটা অর্থাৎ ভৌত গঠন, সেটা একটা আমি দাগায় দাগায় পড়াই, তোমাদের নাকি বুঝতে সুবিধা হয়, তাহলে সেটাই আমি করি। তো ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে যেটা হয়, যেহেতু এটা হচ্ছে প্রকৃত কোষের একটা অঙ্গাণু, তার মানে বুঝতেইছো এটা হচ্ছে আবরণীবদ্ধ অঙ্গাণু, এবং আবরণটা অবশ্যই বৈষম্যভেদ্য হতে হবে, সবাই যাতায়াত করতে পারবে না। তাহলে প্রথমে আমরা একটা আবরণ দিয়ে নিই। ধরো এইটা একটা আবরণ, বৈষম্যভেদ্য ঝিল্লি, আংশিক অনুপ্রবেশ্য, হ্যাঁ বৈষম্যভেদ্য অর্ধভেদ্য ঝিল্লি। তো এইরকম প্রথমে একটা আবরণ থাকবে, যে আবরণটার কাজ পুরোপুরি রক্ষণাত্মক, এ শুধু বাইরে থেকে ভিতরের উপাদানগুলোকে রক্ষা করবে। তো আমরা এটাকে বলতেছি হচ্ছে বহিস্থ আবরণ, আউটার মেমব্রেন। তাহলে এটা হচ্ছে বহিস্থ আবরণ। এই বহিস্থ আবরণের ভিতরে আরও একটা এরকম আবরণ থাকবে। তাহলে 2টা আবরণ পাওয়া গেল, একটা যদি বহিস্থ হয় তাহলে আরেকটা বুঝতেছ অন্তস্থ হবে, এটা হলো অন্তস্থ ঝিল্লি, অন্তস্থ আবরণ। তাহলে 2টা আবরণ দ্বারা আবৃত একটা অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এখন তোমাদের বইতে আবার লেখা আছে যে না, আবরণ হচ্ছে 3টা। তো 3টা কেন বলছে এটা একটু পরে বলতেছি, আমরা আসতেছি। তো এই যে তোমার 2টা আবরণ দ্বারা আবৃত, এবং এই যে ভিতরে যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে, এই ফাঁকা জায়গাটা কিন্তু তরল, হ্যাঁ পানির অংশ, তরল অংশ, এবং বুঝতেই সেটা অনেক কিছু ধারণ করে আছে। তোমরা অলরেডি জানো যে এর ভিতরে কিন্তু ওই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার সমস্ত বিক্রিয়াগুলো কিন্তু এর ভিতরে হয়। তোমরা অলরেডি জানো, নাম শুনেছো, কেলভিন চক্র, তারপরে হচ্ছে হ্যাস-স্ল্যাক চক্র, C3 চক্র, C4 চক্র, ওগুলাকেই বলে কার্বন বিজারণ পর্যায়। হ্যাঁ, কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়, বাতাসের কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে গ্লুকোজ তৈরি হয়। তো এই যে কার্বন বিজারণ, কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত হওয়া, C3 C4 চক্র, যেটাকে বলা হচ্ছে কেলভিন চক্র বা হ্যাস-স্ল্যাক চক্র, এই সমস্ত বিক্রিয়াগুলো কিন্তু এই ভিতরে এই তরলে হয়। তো এই তরলটাতে বুঝতেছো তাহলে অনেক কিছু ধারণ করে, বহু এনজাইম ধারণ করে, বহু আয়ন ধারণ করে, যারা বিক্রিয়াকে সহজ করতে কাজ করে, মানে প্রভাবক হিসেবে কাজ করে, এনজাইম ধারণ করে বিক্রিয়াতে হেল্প করবে। এবং এখানে অনেক অসমোফিলিক দানা থাকবে। অসমোফিলিক দানা, অসমো মানে হচ্ছে পানি, ফিলিয়া মানে আকর্ষী, পানিকে আকর্ষণ করবে, পানিকে ভিতরে রাখবে। তোমরা জানো অলরেডি সালোক সংশ্লেষণ করতে কিন্তু পানির প্রয়োজন হয়, 4টা উপাদান লাগে। সূর্যের আলো, এই যে ক্লোরোপ্লাস্ট, এ তো কারখানা, তাহলে সূর্যের আলো লাগে, ক্লোরোপ্লাস্ট লাগে, পানি লাগে, কার্বন ডাইঅক্সাইড লাগে। তাহলে এর ভিতরে অসমোফিলিক পানি আকর্ষী কিছু দানা থাকবে, বহু এনজাইম থাকবে, কোএনজাইম থাকবে, বহু আয়ন থাকবে। এই হলো মোটামুটি আমাদের ভিতরের তরল অংশ, এটাকে আমরা বলি ধাত্র, মাতৃকা, স্ট্রোমা। মাইটোকন্ড্রিয়া হলে কি বলতাম? ম্যাট্রিক্স। আর এখানে কি বলবো? এখানে বলবো হচ্ছে স্ট্রোমা। আর আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, এখানে হয় হচ্ছে সালোক সংশ্লেষণের বিক্রিয়া, কেলভিন চক্র, ক্রেবস চক্র। আর মাইটোকন্ড্রিয়া যদি হইতো তাহলে আমরা কি বলতাম? ওখানে বলতাম এখানে আমরা বলবো হচ্ছে কেলভিন চক্র, হ্যাস-স্ল্যাক চক্র। হ্যাঁ, এটা হলো সালোক সংশ্লেষণ, কেলভিন চক্র, হ্যাস-স্ল্যাক চক্র, C3 C4, কার্বন বিজারণ, এই কথাগুলো বলবো। মাইটোকন্ড্রিয়া হলে কি বলতাম? শ্বসন, খাদ্যবস্তুর জারণ, এবং বলবো হচ্ছে ক্রেবস চক্র। তাহলে মাইটোকন্ড্রিয়া হলে ম্যাট্রিক্সে কি হইতো? ক্রেবস চক্র হইতো, শ্বসন হইতো,
খাদ্যবস্তু ভেঙে যেত, খাদ্যবস্তুর জারণ হতো, হাইড্রোজেন মুক্ত হয়ে যেত। আর এখানে কি হবে, এখানে হচ্ছে হাইড্রোজেন এসে যুক্ত হবে, তার মানে কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত হলে কার্বন বিজারণ, সালোক সংশ্লেষণ, C3 চক্র, C4 চক্র, ওগুলোর আরেকটা নাম কি কেলভিন চক্র, হ্যাসলেক চক্র, এগুলো হবে হচ্ছে এই মানে ধাত্রতে, স্ট্রোমাতে, এটাকে বলা হচ্ছে স্ট্রোমা। তাহলে আমরা এই তরল অংশটার নাম দিলাম হচ্ছে স্ট্রোমা। আচ্ছা বাংলাতেই লিখি, বাংলাতেই লিখতেছি। তাহলে এটা হচ্ছে স্ট্রোমা। এই স্ট্রোমার মধ্যে তোমরা যারা আগের ভিডিও দেখেছো তারা জানো এই স্ট্রোমার মধ্যে অনেকগুলো ত্রিমাত্রিক থলি থাকে, এরকম ত্রিমাত্রিক থলি থাকে। এই থলিটার নাম খুবই সহজ, থলি থাইলাকয়েড, থলি থাইলাকয়েড। এবং তোমরা জানো যে এই থলিগুলো কিন্তু কিসের থলি, এই থলিগুলো কিন্তু পিগমেন্টের থলি। পিগমেন্ট ওই যে রঞ্জক কণা, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল, ওই পিগমেন্টগুলোকে এই থলিগুলো ধারণ করে। হ্যাঁ থলি, এর নাম হচ্ছে থাইলাকয়েড। তো এই থাইলাকয়েডগুলো আবার মোটামুটি 10 থেকে প্রায় 100টা এরকম করে স্তূপ হয়ে থাকে, 10 থেকে 100টার মতো এরকম স্তূপ হয়ে থাকে। আমি আরেকটা স্তূপ আঁকাই। এরকম প্রায় 10 থেকে 100টা, আমি ততগুলো আঁকাতে পারবো না। তো এরকম স্তূপ হয়ে থাকে থলিগুলো। এই স্তূপগুলোকে বলা হচ্ছে, এক বচনে বলা হচ্ছে গ্রানাম, আর বহু বচনে বলা হচ্ছে গ্রানা। এবং এই গ্রানার সংখ্যা প্রায় 40 থেকে 60। একটা করে ক্লোরোপ্লাস্টে গ্রানা প্রায় 40 থেকে 60টা থাকে, আর একটা করে গ্রানাতে 10 থেকে প্রায় 100টা কি থাকতে পারে, থাইলাকয়েড থাকতে পারে। এবং এই যে গ্রানাগুলো, এই গ্রানাগুলোর মধ্যে আবার যোগাযোগ হয়। হ্যাঁ, এই গ্রানাগুলোর মধ্যে আবার যোগাযোগ হয়, যোগাযোগ করার জন্য আবার নালী থাকে, যোগাযোগ করার জন্য এরকম নালী থাকে। তো এই নালীগুলোকে বলে ল্যামেলি, এক বচনে ল্যামেলাম, বহু বচনে ল্যামেলি। এই হলো স্ট্রোমা ল্যামেলি। এটা হলো ভৌত গঠন। আর কি পাওয়া যাবে বলো তো, আরও কিছু পাওয়া যাবে। এর কিন্তু নিজস্ব কি আছে, বৃত্তাকার ডিএনএ আছে। তাহলে নিজস্ব বৃত্তাকার ডিএনএ আছে, নিজের ডিএনএ। এর এনজাইমগুলো আলাদা, নকশাগুলো আলাদা, নিজস্ব ডিএনএ আছে। এবং ডিএনএ আছে মানে কি, ডিএনএ তো তোমার হচ্ছে যে নকশা, তাহলে কারখানাটাও থাকতে হবে। কারখানা হচ্ছে রাইবোজোম, তাহলে এর আবার নিজস্ব রাইবোজোম থাকবে। তাহলে নিজস্ব কতগুলো আমি রাইবোজোম দিয়ে নিই। তাহলে এই যে এটা হচ্ছে রাইবোজোম। এবং বুঝতেছে রাইবোজোমটা হচ্ছে ব্যাকটেরিয়ার মতো, অর্থাৎ রাইবোজোম হচ্ছে 70S, ব্যাকটেরিয়ার মতো। এই হলো মোটামুটি আমাদের ক্লোরোপ্লাস্টের ভৌত গঠন। ভালোই দেখাচ্ছে। এবার আসো তোমার হচ্ছে যে এটার রাসায়নিক গঠন একটু বলি। তো রাসায়নিক গঠন তোমরা অলরেডি কিন্তু মেন থিমটা জানো, এখানে যা আছে কি দিয়ে তৈরি হয়েছে বললেই শেষ। ও আচ্ছা, একটু বলতে ভুলে গেছিলাম, বলা হলো যে এদের 3টা ঝিল্লি কেন, তাই না? তো 3টা ঝিল্লি এই কারণে যে এই যে এইটা হচ্ছে 1, বহিস্থ 1, অন্তস্থ 2, আর এই থাইলাকয়েডটা 3। তো এই কারণে এটাকে বলা হচ্ছে তোমার, এখনকার বইগুলোতে আবার হচ্ছে যে 3টা ঝিল্লি বলতেছে। আগে কিন্তু 2টা ঝিল্লি ছিল, এখন আবার 3টা ঝিল্লি, যা বলে সেটাই বলা ভালো। এই হলো মোটামুটি ভৌত গঠন। এখন আসো এর রাসায়নিক গঠনটা একটু তোমাদের বলে ফেলি। তো বুঝতেইছো, যেহেতু তোমার এই যে এই ঝিল্লিগুলো আছে, এবং ঝিল্লিগুলো যেহেতু বৈষম্যভেদ্য, অর্ধভেদ্য, তার মানে বুঝতেইছো এখানে লিপিড আছে আর প্রোটিন আছে। এখানে আছে লিপিড আর প্রোটিন। তাহলে এই ক্লোরোপ্লাস্টের রাসায়নিক গঠনে কি পাওয়া যাবে, প্রোটিন পাওয়া যাবে, লিপিড পাওয়া যাবে। যেহেতু ঝিল্লি আছে তাহলে লিপিড পাওয়া যাবে, প্রোটিন পাওয়া যাবে, গেল। এনজাইম আছে, সুপ্রোটিন, প্রোটিন তো এনজাইম হিসেবে থাকবে। ডিএনএ আছে, আরএনএও আছে। রাইবোজোম আরএনএ দিয়ে তৈরি, ডিএনএ তো আছেই। তাহলে এর গঠনে কি পাওয়া যাবে, এর গঠনে পাওয়া যাবে হচ্ছে প্রোটিন, লিপিড, ডিএনএ, আরএনএ। দেখাই যাচ্ছে কি কি আছে, সব দেখা যাচ্ছে। আর কি পাওয়া যাবে, আর পাওয়া যাবে হচ্ছে এই যে থলিগুলোর ভিতরে এরকম কতগুলো দলা ছিল, মনে করে দেখো দলা ছিল। এই থলিগুলোর মধ্যে কতগুলো এরকম দলা ছিল। তো এই দলাগুলো কিসের দলা, মনে করে দেখো আগের ভিডিওর কথা। এই দলাগুলোকে আমরা বলতাম হলো কোয়ান্টোসোম। এই দলাগুলোকে আমরা বলতাম কোয়ান্টোসোম। মাইটোকন্ড্রিয়া হলে কি বলতাম, অক্সিসোম বলতাম।
অক্সিডেশন করতো, কিন্তু এখানে সূর্যের আলো শোষণ করে, তাই আমরা এটাকে কি বলতেছি? আমরা এটাকে বলতেছি হলো কোয়ান্টোসোম। তাহলে এরা কি করে? কোয়ান্টোসোম মানে হচ্ছে এরা আসলে পিগমেন্ট, মানে বিভিন্ন রঞ্জক এদের কাছে থাকে, পিগমেন্ট। তো তোমরা অলরেডি আগের ভিডিওতে শুনছো প্রায় 300 থেকে 400টার মতো পিগমেন্ট বা রঞ্জক কণা থাকে। 300 থেকে 400টার মতো পিগমেন্ট বা রঞ্জক কণা থাকে এখানে। এবং তার মধ্যে ছিল হচ্ছে প্রায় সবচেয়ে বেশি কী ছিল? ক্লোরোফিল এ। মনে করে দেখো, আমরা ক্লোরোফিল একে কী বলতাম? আমরা বলতাম হচ্ছে প্রাইমারি পিগমেন্ট। ক্লোরোফিল একে আমরা বলতাম প্রাইমারি পিগমেন্ট। আর তারপরে তোমার হচ্ছে যে এই যে কী বলে ক্লোরোফিল বি ছিল, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল, এগুলোকে আমরা কী বলতাম? এগুলোকে আমরা বলতাম হচ্ছে অ্যান্টেনা পিগমেন্ট, সহকারী। ওরা আলোটা নিয়ে ওই ক্লোরোফিল একে দিয়ে দিত। এবং ক্লোরোফিল এ ছিল 75%, ক্লোরোফিল বি ছিল 25%। এটা হলো মোটামুটি এদের গঠন। রাসায়নিক গঠনে প্রোটিন পাবা, লিপিড পাবা, নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ পাবা, বিভিন্ন পিগমেন্ট পাবা। এই তো মোটামুটি গঠন। আর যেটা কথা বলা হয়নি সেটা হলো, তোমরা যারা গত ক্লাসের কাজ করা, মানে এই ক্লোরোপ্লাস্টের এই থলিতে কী কাজ হয় এটা যারা পড়ছো তারা জানো, এও কিন্তু এটিপি তৈরি করে। কিন্তু এটিপি তৈরি করে সূর্যের আলোর শক্তিকে দিয়ে। তো সূর্যের আলোর শক্তিকে দিয়ে এটিপি তৈরি করাকে কি বলে? ফটোফসফোরাইলেশন। এটাকে বলে ফটোফসফোরাইলেশন। তাহলে এখানে হয় ফটোফসফোরাইলেশন, মাইটোকন্ড্রিয়াতে কি হয়? অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তাহলে এই ব্যাপারটা তোমরা কিন্তু মোটামুটি মনে রাখো যে এখানে ফটোফসফোরাইলেশন হবে। তার মানে এখানেও কিন্তু এটিপি তৈরি করার এনজাইম, যাকে আমরা বলি হলো এটিপি সিনথেসিস, এটা এখানেও থাকবে। কিন্তু এখানে সূর্যের আলোকে ব্যবহার করে করবে, আমরা বলবো ফটোফসফোরাইলেশন। আর মাইটোকন্ড্রিয়া হলে জারণ শক্তিকে ব্যবহার করে এটিপি তৈরি করতে, আমরা বলতাম অক্সিডেটিভ ফসফোরাইলেশন। মাইটোকন্ড্রিয়া অক্সিডেটিভ, এখানে হচ্ছে ফটোফসফোরাইলেশন। সব ঠিক আছে। একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলে আমি ক্লাস শেষ করব, সেটা হলো এর রাসায়নিক গঠন। যে আমরা বললাম যে রাসায়নিক গঠনে লিপিড পাওয়া যায়, প্রোটিন পাওয়া যায়, কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হলো, এর আগে যতগুলো অঙ্গাণু বলছি, এর আগে যতগুলো ঝিল্লির কথা বলছি, সবগুলো ঝিল্লিতে কিন্তু বলছি যে লিপিডটা হবে ফসফোলিপিড টাইপের বলছিলাম। তোমরা যারা কোষ ঝিল্লির ক্লাসটা করেছো তারা বলতে পারবা যে শুধু লিপিড বা শুধু তেল জাতীয় যদি লিপিড নিতাম ঝিল্লিতে, প্রবলেম হলো যে ওই ঝিল্লিটার কাছে কিন্তু পানি আসতে পারতো না, বাইরে থেকেও আসতে পারতো না, ভেতর থেকেও আসতে পারতো না। ওই ঝিল্লি যেন পোলার হয়, পানিগুলো যেন অ্যাটলিস্ট কাছাকাছি আসে, সেই জন্য কিন্তু আমরা ওই লিপিডের ঝিল্লিগুলোর বাইরের দিকে কিন্তু আমরা ফসফেট লাগাই দিয়েছিলাম। আর তখন কিন্তু আমরা ওই লিপিডগুলোকে বলতাম ফসফোলিপিড। এইখানে তার একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হলো, এইখানে কিন্তু ফসফোলিপিড নাই, এখানে আছে হচ্ছে গ্লাইকোলিপিড, গ্লাইকোসিল গ্লিসারাইড, গ্লুকোজ, শর্করাযুক্ত, নট গ্লুকোজ, ইটস গ্লাইকোসিল, মানে কার্বোহাইড্রেট, গ্লুকোজ টাইপের নাম। তাহলে কার্বোহাইড্রেট মনে রাখো। এইখানকার যে লিপিড, সেই লিপিড কিন্তু ফসফোলিপিড নয়, সেই লিপিডটা হলো গ্লাইকোসিল গ্লিসারাইড, গ্লাইকোলিপিড টাইপের। মনে রাখবো কেমনে? এটা কিসের কারখানা? এটা হচ্ছে সুগারের কারখানা, গ্লুকোজের কারখানা। এমনি করে মনে রাখো। তাহলে এটা হলো গ্লুকোজের কারখানা, শর্করার কারখানা, সুগারের কারখানা। তাহলে এখানে সস্তা কী পাওয়া যাবে? দাম সবচেয়ে কম কোনটা, আর কম অ্যাভেলেবল কোনটা বেশি? ফসফেট না গ্লুকোজ? গ্লুকোজ। তাই এমনি করে মনে রাখো যে এখানে আসলে ফসফোলিপিড নয়, শুধু এর ঝিল্লিটাতেই শুধু গ্লাইকোলিপিড বা গ্লাইকোসিল গ্লিসারাইড পাওয়া যাবে। আর বাকি যতগুলো ঝিল্লি পড়ছে এর আগে, এরপরেও যেগুলো পড়বা ফসফোলিপিড, শুধু এখানে গ্লাইকোসিল গ্লিসারাইড বা গ্লাইকোলিপিড। এই হলো মোটামুটি আমাদের ক্লোরোপ্লাস্টের ভৌত এবং রাসায়নিক গঠন। কাজের ভিডিওটা আগে করছি আমি, ওটা আপলোড দেওয়া আছে। এই ভিডিওর কমেন্টে আবার লিঙ্ক দিয়ে রাখবো, আবার একবার দেখবা। এবং আমার কেন জানি মনে হচ্ছে যে কাজের ওই ভিডিওটা আমার আরেকবার করা উচিত, এবং আমি সময় পেলে ওই ভিডিওটা আরেকবার একটু করে তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।